আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষা প্র্যাকটিক্যাল সহ অলমোস্ট শেষের দিকে, অথবা কারো কারো হয়তো শেষ। ঠিক আছে, এখন তোমাদের যে চিন্তাটা আসবে সামনের যে পরীক্ষাটা, ভর্তি পরীক্ষাটা, সেইটা কিভাবে ভালো করা যায় সেইটা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। পাশাপাশি কেমিস্ট্রি কিছু পড়া আমরা আজকে পড়বো। শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি ডাক্তার রনি, এমবিবিএস পাশ করছি ঢাকা মেডিকেল কলেজ থেকে। এমবিবিএস পাশ করার পরে আমি হেলথ ক্যাডারে ঢুকছি, বিসিএস হেলথ ক্যাডারে আছি, সরকারি চাকরি করি। আর পাশাপাশি নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে নাক কান গলা ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেলেই বর্তমানে কর্মরত। আর আমি মেডিকোর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। ওকে, আচ্ছা, পড়া শুরু করার আগে সবার আগে তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কেমিস্ট্রি কতটুকু গুরুত্বপূর্ণ, কয়টা কোশ্চেন থাকে, কিভাবে কেমিস্ট্রি পড়লে আমরা ভালো মেডিকেল কলেজে চান্স পেতে পারি। তোমরা সবাই জানো, তারপরে আমি জাস্ট একটু রিপিট করি, শুনে নাও আমার কথাগুলো। পরে একটু পর শুরু করতেছি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যে সাবজেক্ট কয়টা আছে এর মাঝখানে আমাকে যদি বলা হয় সবচেয়ে কঠিন সাবজেক্ট কোনটা, বা সবাইকে যদি জিজ্ঞেস করো কোন সাবজেক্টটা আপনাদের কাছে সবচেয়ে কঠিন লাগছে, সবাই বলবে কেমিস্ট্রিটা একটু টাফ। ইয়েস, মানি আমি এটা। আমি ভয় দেখাচ্ছি না যে কেমিস্ট্রি একটু টাফ বলতে কি আপনি ভয় দেখাচ্ছেন, না। তাহলে কেমিস্ট্রিতে আমরা কিভাবে পড়লে ভালো করতে পারবো? মেডিকেল ভর্তি পরীক্ষায় 100টা এমসিকিউ থাকে, এর ভিতরে কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে 25টা। বায়োলজির পরের সাবজেক্টটাই হচ্ছে কেমিস্ট্রি। বায়োলজি থেকে কোশ্চেন থাকে 30, কেমিস্ট্রি থেকে কোশ্চেন থাকে 25। এর ভিতরে ফার্স্ট পেপার থেকে কয়টা, সেকেন্ড পেপার থেকে কয়টা, এরকম কোনো ফিক্স নিয়ম নাই। সাধারণত দেখা যায় ফার্স্ট পেপার থেকে কখনো 15টা, সেকেন্ড পেপার থেকে 10টা, আবার কখনো সেকেন্ড পেপার থেকে 10টা, ফার্স্ট পেপার থেকে 15, এরকম আসতে পারে। বাট ফিক্স নিয়ম যে 12টা 13টা এরকম কোনো নিয়ম নাই। অ্যাভারেজ 11টা 15 14টা এরকম হিসাবে আসে। কেমিস্ট্রিতে কত পেলে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করা যায়? আমরা যদি হিসাব করি যে আমি ঢাকা মেডিকেল কলেজ ডিএমসিতে চান্স পেতে চাই, ডিএমসিতে চান্স পেতে হলে কিন্তু 100তে 100 পাওয়া লাগে না। 90 বা তার একটু কম, 85, 82, 84 এরকম পেলেই চান্স পাওয়া যায়। তাহলে কেমিস্ট্রিতে যেহেতু বললাম একটু টাফ, কেমিস্ট্রি আমরা কত পাওয়ার টার্গেট করব? কেমিস্ট্রির কিছু কোশ্চেন আছে খুব সুন্দর, বুঝে বুঝে পড়া যায়, এগুলা ইজিলি আমরা পড়তে পারবো। বাট কেমিস্ট্রি বেশ কিছু কঠিন টাইপের কোশ্চেন আছে। কিরকম কোশ্চেন? ধরো বিশেষ করে মুখস্থ জিনিস আছে কেমিস্ট্রিতে অনেক বেশি। গলনাঙ্ক কত, স্ফুটনাঙ্ক কত, আয়নীকরণ শক্তির মান কত, তড়িৎ ঋণাত্মকতার মান কত, হাজার হাজার কোশ্চেন এরকম কেমিস্ট্রিতে আছে। এই কারণে কেমিস্ট্রি আসলে একটু বাস্ট, বেশি বড় পড়া হয়ে যায়। মুখস্থ পড়াও বেশি, বুঝে বুঝে পড়ার জিনিসটাও বেশি। আমরা ফাইনাল পরীক্ষায় কেমিস্ট্রিতে যদি 23-22 পেতে পারি, আমি বলবো এটা ডিএমসিতে চান্স পাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা 23 পেলেও চলবে। কিভাবে কেমিস্ট্রিতে 23 পাইতে হবে, বা 23 পাওয়ার জন্য আমার কিভাবে পড়া উচিত? আমার মেন বই হচ্ছে হাজারি স্যারের বই, এবং এই বইটা থেকেই কোশ্চেন আসে। এই বইটার অনুশীলনী থেকে স্যাররা হুবহু কোশ্চেন তুলে দেয়। তাহলে আমার টার্গেট থাকবে আমরা সবার আগে হাজারি স্যারের বইটা খুব ভালো মতো শেষ করব। হাজারি স্যারের বইটা যদি শেষ করতে পারি, তার পাশাপাশি পারলে কবির স্যারের বই, সঞ্জিত কুমার গুহ স্যারের বই, এগুলো পড়তে পারি, বাট এত সময় থাকে না তো তাহলে আমরা কিভাবে পড়বো? আমরা আগে হাজারি স্যারের বইটাই শেষ করব। হাজারি স্যারের বইটা শেষ করার পর কবির স্যারের বইয়ের যে এক্সট্রা পড়াগুলা, এক্সট্রা পড়া মানে কি? ধরো আমি হাজারি স্যারের বইটা পড়লাম, তাহলে কিন্তু কবির স্যারের বইয়ের 90% পড়া হয়ে যাবে। কারণ কবির স্যারের বইও কেমিস্ট্রি, হাজারি স্যারের বইও কেমিস্ট্রি আছে, একই রকম পড়া আছে, এক্সট্রা হয়তো 10% পড়া আছে, সেটা তোমাদেরকে আমরা কম্পিনিয়ন বুক আকারে দিয়ে দিই। তুমি তাহলে আগে যদি হাজারি স্যারের বইটা শেষ করো, তারপর যদি আমাদের কম্পিনিয়ন বুকটা পড়ো, তাহলে তোমার 2-3টা বই একসাথে কভার হয়ে যাবে। তাহলে পড়ার স্টাইলটা হবে আগে আমরা হাজারি স্যারের বই পড়বো, দেন কম্পিনিয়ন বুক পড়বো। এভাবে পড়লে আমার জন্য যথেষ্ট। বই থেকে কিভাবে কেমিস্ট্রি পড়ব? কেমিস্ট্রি আমরা চেষ্টা করব বুঝে বুঝে পড়ার। আজকে ক্লাস করলে দেখবা অনেক কিছু বুঝে বুঝে পড়া যায়। এমসিকিউ যেহেতু পরীক্ষা, আমাদের চিন্তা ভাবনা থাকবে এমসিকিউ কিভাবে হতে পারে।
যাই পড়ি না কেন আমার চিন্তাই হচ্ছে এমসিকিউ। বর্ণনা করো, ব্যাখ্যা করো, চিত্র সহ আলোচনা করো, মানে যে জিনিসগুলো এমসিকিউ না সেগুলো নিয়ে আমি আর চিন্তা করব না, কারণ আমার পরীক্ষা হচ্ছে এমসিকিউ। কিছু কিছু এমসিকিউ আমরা বুঝে বুঝে উত্তর দিব, সেটা তুমি ক্লাসের পড়া ক্লাসে বুঝে যাবা। বাট কিছু এমসিকিউ আছে ভাইয়া যেখানে বুঝার কিচ্ছু নাই, মুখস্থ করতে হয়। সোজা বাংলায় বললে ঠাডা মুখস্থ করতে হয়। ওই যে বললাম সংখ্যাগুলা, এই বিক্রিয়া কত তাপমাত্রায় হয়, এই বিক্রিয়ার আয়নীকরণ শক্তির মান কত, অথবা এই যৌগটার এই মৌলটার তড়িৎ ঋণাত্মকতার মান কত, এগুলো আমরা মুখস্থ করি কিন্তু আমার মনে থাকে না। তোমাদের কেমন মনে থাকে আমি জানি না, বাট আমার মনে থাকে না। আমি আজকে পড়লে 2 দিন পরেই ভুলে যাই। সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, মিথানলের স্ফুটনাঙ্ক কত, এটা একটা এমসিকিউ। মিথানলের স্ফুটনাঙ্ক 65। আমি আজকে পড়লাম, আমার ঠিক সুন্দর মনে আছে 65। 2 দিন পরে যখন কোচিং এর পরীক্ষা দিতে যাব, আমার মাথায় কেন জানি মনে হয় মিথানলের স্ফুটনাঙ্ক 56 পড়ছি না 65, কিছু একটা সামথিং প্যাচ লেগে যায়। 1 সপ্তাহ পর মিথানলের স্ফুটনাঙ্ক কি জানি পড়ছিলাম, জৈব রসায়ন চ্যাপ্টারে আছে, এটা আমি জানি, কিন্তু মনে নাই, উত্তর মনে নাই। 1 মাস পরে মিথানল স্ফুটন, এটা কি বোটানির কোশ্চেন না কেমিস্ট্রির কোশ্চেন সেটাই মনে থাকে না, মাথা থেকে আস্তে আস্তে আউট হইতে থাকে, স্বাভাবিক, এটাই নিয়ম আমাদের মাথার। তাহলে ভাইয়া কেমিস্ট্রির এই যে মুখস্থ টাইপ পড়াগুলা, এগুলো তো আসবে ফাইনাল পরীক্ষায়, কিভাবে মনে রাখবো আমি? আমি যেটা করতাম তোমাদেরকে সেই কথাটাই বলবো, তুমি কেমিস্ট্রির জন্য একটা নোট খাতা বানাবা। ওই নোট খাতাটাতে শুধু ওই যে মুখস্থ টাইপের জিনিসগুলা, যেগুলা তোমার মনে থাকবে না অথবা মনে হবে যেগুলো ভুলে যেতে পারি, লিখে রাখবা। প্রত্যেকটা ক্লাসে একটু একটু করে যদি নোট করে রাখো, তুমি 2 দিন পর ভুলে যাবা, বাট ওই যে খাতাটা খুলবা, বারবার বারবার রিভিশন দিবা, এটাই তো নিয়ম। আমি যত বেশি পড়বো, যত বেশি রিভিশন দিব, আমার তত বেশি মনে থাকবে। ফাইনাল পরীক্ষার আগে তোমার যখন প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা বই পড়া হয়ে যাবে, তোমার নোট খাতাটা কমপ্লিট হয়ে যাবে, তুমি পরীক্ষার দিন সকালবেলা জাস্ট নোট খাতাটা আধা ঘন্টা পরীক্ষার হলে ঢুকার আগে একবার দেখে যাবা চোখে, তাহলে পরীক্ষার হলে গিয়ে এগুলো মনে পড়বে না? অবশ্যই মনে পড়বে। তাহলে আমি বলতেছি আমরা কিছু জিনিস বুঝে বুঝে পড়বো, কিছু জিনিস ঠাডা মুখস্থ করব, কিন্তু ঠাডা মুখস্থ জিনিসগুলো আমরা অবশ্যই নোট করে রাখবো, যাতে আমরা ভুলে গেলেও পরবর্তীতে রিভিশন দিতে পারি। আর যে জায়গাগুলো এমসিকিউ না, বর্ণনা করো, ব্যাখ্যা করো, চিত্রসহ আলোচনা করো, 5 মার্কস আসতো না ইন্টারমিডিয়েট পরীক্ষায়, এখন আর ওগুলা পড়ার দরকার নাই, কারণ আমরা যাই পড়বো আমার মাথায় থাকতে হবে এখান থেকে এমসিকিউ কিভাবে হইতে পারে। ওকে, ঠিক আছে, তাহলে আমি এবার পড়া শুরু করি ভাইয়া। আমাদের কেমিস্ট্রি 2nd পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের নাম যদি বলা হয় কোনটা, আমি বলবো এই যে এইটা, জৈব রসায়ন। কেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট? কারণ আমরা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি। মেডিকেল মানেই হচ্ছে জীব, জীবন, মানুষ, হিউম্যান, এর সাথে মিল আছে জৈব জীব, তাই না? তাহলে এগুলা বায়োকেমিস্ট্রির জিনিস। এই চ্যাপ্টারটা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা কোশ্চেন আসে এখনই দেখাই দিচ্ছি, বাট আমি আগেই বলছি কেমিস্ট্রি থেকে টোটাল কোশ্চেন আসে 25টা। এমনও ইতিহাস আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় জাস্ট জৈব রসায়ন থেকে কোশ্চেন আসছে 9টা। দেখো আমি তোমাদেরকে দেখাই দিই কোন কোন টপিকস থেকে কয়টা কোশ্চেন আসছে, এগুলো একটু দেখে নিও। এটা একটু দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন 2024। আমি যদি তোমাদেরকে গত বছরের কোশ্চেনটাই দেখাই, এই চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন আসছে। একটা হচ্ছে ডেটলের মূল উপাদান কোনটা, ক্লোরোজাইলিনল, স্টার দেয়া আছে, এটা 1 নাম্বার একটা কোশ্চেন। নিচের কোন মূলকটা অর্থপ্যারা নির্দেশক? অর্থপ্যারা মেটা, এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে যখন পড়াবো দেখাবো। নিচের কোনটির কারণে পচা মাছের গন্ধ হয়? অ্যামাইডের শনাক্তকরণের এখানে আছে, এটা অ্যামিনের কারণে হয়। আর ডাউ পদ্ধতিতে কি তৈরি করা হয়? তাহলে খেয়াল করো, জৈব রসায়ন থেকে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 4টা কোশ্চেন আসছে। কম, এর চেয়ে কম কখনো আসে নাই, 4টা 5টা প্রত্যেকবারই থাকে। 2023 সালের কোশ্চেন যদি আমি তোমাকে দেখাই, এবার আসছিল 6টা। এই যে দেখো, 1টা 2টা 3টা 4 5 6, আমি আর ডিটেলস গেলাম না, জাস্ট 6টা কোশ্চেন আসছে তোমাকে দেখাই দিলাম। এবার দেখো 2022 সাল, যে বছর জৈব রসায়ন থেকে 9টা কোশ্চেন আসছে, 1 2 3 6 এবং 9, এই 9টা কোশ্চেন আসছে জৈব রসায়ন চ্যাপ্টার থেকে, যেখানে পুরো কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসে 25টা। তাহলে বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারটা যে ইম্পর্টেন্ট।
এই চ্যাপ্টারটা ভালো মতো পড়তে হবে, এই চ্যাপ্টারটা বারবার রিভিশন দিতে হবে, এখান থেকে অ্যাটলিস্ট 4-5টা কোশ্চেন তো আসবেই। ওকে, আমরা পড়া শুরু করি। জৈব রসায়ন, এটা হাজারি স্যারের বই থেকে পড়বো, এবং আমরা যাই পড়বো আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এমসিকিউ কিভাবে হতে পারে। আমরা বর্ণনা, ব্যাখ্যা, আলোচনা ওই রকম পড়াশোনাতে যাব না, ঠিক আছে? জৈব রসায়ন পড়তে গেলেই সবার আগে আমাকে জানতে হবে জৈব যৌগ কাকে বলে। তোমাকে যদি আমি কোশ্চেন করি জৈব যৌগের ভিতরে কোন পরমাণুটা অবশ্যই থাকবে, মাস্ট থাকতেই হবে, তোমার উত্তর কি হবে বলো তো দেখি, কমেন্ট করো। জৈব যৌগ মানে সেখানে কোন পরমাণুটা থাকতেই হবে বলো তো। ইয়েস, মাস্ট থাকতে হবে হচ্ছে কার্বন। এবার কার্বনের সাথে যখন হাইড্রোজেন যুক্ত হবে তখন তাকে কি বলা হবে? হাইড্রোকার্বন। এই যে এখানে বলা আছে হাইড্রোকার্বন, তার মানে জৈব যৌগের ভিতর মূল যে যৌগটা সেটা হচ্ছে কার্বন। কার্বনের সাথে যখন হাইড্রোজেন থাকে তখন তাকে বলা হয় হাইড্রোকার্বন। আর জৈব যৌগ মানেই হচ্ছে হাইড্রোকার্বন অথবা তাদের জাতক সমূহ। তাহলে যদি আমাকে এমসিকিউ কোশ্চেন করে হাইড্রোকার্বনের জাতক সমূহকে কি যৌগ বলা হয়, তোমার উত্তর হবে জৈব যৌগ বলা হয়। জৈব যৌগতে মেইনলি থাকে কার্বন, তারপর থাকে হাইড্রোজেন। কার্বন হাইড্রোজেন ছাড়া আর কি কি থাকতে পারে ভাইয়া? নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, হ্যালোজেন, এই যে এই লাইনটাতে আছে দাগানো, এগুলো আশা করি আমরা সবাই জানি। তাহলে এখানে মূল পড়াটা হচ্ছে জৈব যৌগ হচ্ছে হাইড্রোকার্বন অথবা তাদের জাতক। তাহলে এত সহজ পড়া থেকে কি মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসে? দেখো এখান থেকেও একটা কোশ্চেন আসছে। এই যৌগটা, এই যে কোশ্চেনটা, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2023। দেখি তো উত্তর পারো কিনা। আমি উত্তর দিয়ে দিচ্ছি, বাট তার আগে তোমরা আমাকে একটু উত্তর দাও, এই কোশ্চেনটার উত্তর কি হবে? কোন জৈব যৌগে হাইড্রোজেন নাই বলো। আচ্ছা, আমি একটু বলে দিই এবার। সাইক্লোহেক্সেন, হেক্সেনের সংকেত হচ্ছে C6H14। সে সাইক্লিক মানে চক্রাকার, বাট সেখানে 14টা হাইড্রোজেন আছে, তাহলে 1 নাম্বারটা প্রথমেই বাদ। ডাইক্লোরোমিথেন, মিথেনের সংকেত হচ্ছে CH4, সেখানে 2টা ক্লোরিন যুক্ত হলো, তাহলে তার সংকেত হচ্ছে CH2Cl2, তাহলে এখানেও 2টা হাইড্রোজেন আছে। আয়োডোফর্ম, ক্লোরোফর্ম, হ্যালোফর্ম, আয়োডোফর্ম এই শব্দগুলো আমরা জানি। ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CHCl3, তাহলে আয়োডোফর্মের সংকেত হচ্ছে CHI3, তাহলে এখানে একটা হাইড্রোজেন আছে। লাস্টেরটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, আমরা জানি বেনজিনের সংকেত হচ্ছে C6H6, কিন্তু এখানে 6টা ক্লোরিন যখন যুক্ত হবে তখন 6টা হাইড্রোজেনকে সরাই দিবে, তাহলে তার সংকেত হচ্ছে C6Cl6, তাহলে হাইড্রোজেন নাই কোনটাতে? তাহলে যাদের যাদের উত্তর ছিল লাস্টেরটা 4 নাম্বারটা ডি, তারা সবাই উত্তরটাই কারেক্ট। এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, তাহলে এগুলো আমরা পারি ভাইয়া। আমরা পরের পড়াটাতে যাই। এই যে ডি নাম্বারটা উত্তর। এবার এখানে একটু জৈব রসায়নের ইতিহাস শুনে নাও। জৈব যৌগ ও প্রাণ শক্তি মতবাদ ইতিহাস আগে শুনো, এমসিকিউ কি হবে আমি বলে দিতেছি। জৈব যৌগের নাম জৈব কেন হইল? অন্য কিছু হইতে পারতো না? সাপোজ হনুমান যৌগ হইতে পারতো না? না। তার মানে এই নাম হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা কি খেয়াল করে দেখো ভাই, জৈব কথার সাথে মিল আছে জীব, জীবন, তাহলে এই জীবন থেকে জৈব শব্দটা আসছে। আগে মনে করা হতো জীবদেহে যে যৌগগুলো পাওয়া যায় শুধুমাত্র তারাই হচ্ছে জৈব যৌগ। জীবদেহে আবার যৌগ পাওয়া যায় নাকি? যায়। যেমন আমরা যখন প্রস্রাব করি, প্রস্রাবের সাথে আমাদের দেহে যে ইউরিয়াটা তৈরি হয় সেটা বের হয়ে যায়। ইউরিয়া জীবদেহে তৈরি হয়, তার মানে ইউরিয়াটা একটা জৈব যৌগ। অন্যদিকে মাটি, বালি, প্লাস্টিক যাদের জীবনের সাথে সম্পর্ক নাই তারা হচ্ছে অজৈব যৌগ। এটা আগের ধারণা। তার মানে জৈব বা জীব বা জীবন, এই জৈব যৌগ নামটা আসছে জীব বা জীবন থেকে। তোমাকে কোশ্চেন করবে নামকরণটা কে করছে। এই যে দেখো এখানে বলা আছে জৈব এবং অজৈব যৌগের নামকরণ করেন। কে করেন? এখানে লেখা আছে বিজ্ঞানীর নাম বার্জেলিয়াস। তাহলে এমসিকিউ কোশ্চেন, জৈব এবং অজৈব যৌগের নামকরণ কে করেন? বার্জেলিয়াস 1808 সালে করেন।
সাল সাধারণত আসে না, বাট যদি আসে কিছু তো করার থাকবে না, সো আমরা বাদ দিব না। সম্ভাব্য যত জায়গা থেকে এমসিকিউ হতে পারে সেগুলো আমরা পড়ব। নামকরণ করছে 1808, কিন্তু বার্জিলিয়াসের যে মতবাদটা জৈব যৌগ প্রাণের প্রভাবে তৈরি হয়, মানে জীবন থেকে তৈরি হয়, প্রাণ শক্তি মতবাদ, সেটা কিন্তু উনি 1808-এই দেয় নাই, একটু পরে দিছে। তাহলে কোশ্চেন আসবে প্রাণ শক্তি মতবাদ কত সালে দেয়া হয়? আমরা মনে রাখবো পতে প্রাণ, পতে 15। তাহলে প্রাণ 15 সালে দেওয়া হয়েছে। কত 15? 1815। এই মতবাদটা কে দিছে? ওই যে বার্জিলিয়াসই তো দিছে। কিন্তু এই মতবাদটা ভুল প্রমাণ করছে বার্জিলিয়াসের নিজের ছাত্র। তার ছাত্রের নাম ফ্রেডরিক উইলার বা ফ্রেডরিক ভোলার। এই বইয়ে লেখা আছে উইলার, কোন বইয়ে লেখা আছে বোলার, বাট মনে রাখবা একই কথা, ফ্রেডরিক উইলার বা বোলার জিনিসটা একই। উনি 1828 সালে ল্যাবরেটরিতে অ্যামোনিয়াম সায়ানেট নিয়ে কাজ করতেছিল। অ্যামোনিয়াম সায়ানেট এটা একটা অজৈব যৌগ, কিন্তু এটাকে তাপ দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখলো অ্যামোনিয়াম সায়ানেট ইউরিয়াতে পরিণত হয়ে গেছে। ইউরিয়া তো জৈব যৌগ, এটা স্যারই বলছে, বাট এখানে সে যে ল্যাবরেটরিতে ইউরিয়া তৈরি করলো, এরপর কি তার জীবন চলে গেছে? জীবনের কোনো দরকার হয়েছে এখানে? জীবনের কোনো ভূমিকা নাই। দ্যাট মিনস প্রাণশক্তি মতবাদ ভুল। জীবন ছাড়াও জৈব যৌগ হতে পারে। তাহলে এমসিকিউ, প্রাণশক্তি মতবাদ ভুল প্রমাণ করেন কে? উত্তর হবে ফ্রেডরিক উইলার। কত সালে করেন? 1828 সালে করেন। ফ্রেডরিক উইলার বলছে জৈব যৌগ হচ্ছে যেখানে হাইড্রোকার্বন থাকবে তারা বা তাদের জাতকরা, এখানে প্রাণের কোনো ভূমিকা নাই। আমরা এখন ফ্রেডরিক উইলারের মতবাদটা পড়ি। তাহলে আমাকে যদি বলা হয় জৈব রসায়নের জনক, আমি কার নাম বলবো বলো তো ভাইয়া? বলো, জৈব রসায়নের জনক কার নাম বলবো? বার্জিলিয়াস না ফ্রেডরিক উইলার? ফ্রেডরিক উইলারের কথা বলবো, স্বাভাবিক, তার কথাই তো এখন আমরা পড়ি। তাহলে এতক্ষণ যে ইতিহাস বললাম, এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ কোনটা? এই যে দেখো, আমি একটা বক্সের মতো করে দিছি। আমরা 3টা সাল মনে রাখবো, 1808, 1815, 1828। প্রথম 2টা বার্জিলিয়াস এবং লাস্টেরটা ফ্রেডরিক উইলারের। কোন সালে কি হয়েছে? প্রথমটাতে নামকরণ করছে, 15 সালে প্রাণশক্তি মতবাদ দিছে, এবং 1828 সালে সেটা ভুল প্রমাণ করছে। কিভাবে? ল্যাবরেটরিতে জৈব যৌগ তৈরির মাধ্যমে। তাহলে এই কয়টা কথাই হচ্ছে এখানকার এমসিকিউ বা তার সামারি। এবং এখানে দেখো একটা লাইনে লেখা আছে জৈব রসায়নের জনক বলা হয়। তাহলে কাকে জৈব রসায়নের জনক বলা হয়? উত্তর হচ্ছে ফ্রেডরিক উইলার। আমরা পরের পড়াটাতে যাই। 2.0.2 কার্বন মৌলের বিশিষ্টতা। আমরা সবাই জানি জৈব যৌগের সংখ্যা বেশি, অনেক বেশি, অনেক বেশি। কত? এই যে লেখা আছে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষের বেশি। কিন্তু নতুন বইয়ে এই 80 লক্ষটা আপডেট হয়েছে, হাজারি স্যারের বইয়ে নাই। সঞ্জিত কুমার গুহ স্যারের বইয়ে একটা সংখ্যা আছে প্রায় 2 কোটির মতো। তাহলে তুমি এটাও একটু মনে রেখো ভাইয়া, বর্তমানে জৈব যৌগের সংখ্যা প্রায় 2 কোটি, আর অজৈব যৌগের সংখ্যা 1 লক্ষের মতো। এটা খুব বেশি বাড়ে নাই, জৈব যৌগের সংখ্যা বাড়ছে। জৈব যৌগের সংখ্যা বাড়ছে মানে তার প্রাচুর্য আছে। প্রাচুর্যের কারণ কয়টি? এই যে 3টি লেখা আছে, নিচে দেখো ওই 3টা শব্দ আছে। কেন জৈব যৌগের সংখ্যা এত বেশি? 1 নাম্বার ক্যাটেনেশন, 2 নাম্বার সমানুতা, আর 3 নাম্বার পলিমারকরণ। এবার আমার কথাটা একটু শুনে নাও, মন দিয়ে শুনো। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো থাকে 4 অপশনের, এ বি সি ডি। তুমি খেয়াল করো, যেখানে অলরেডি 3টা অপশন স্যাররা পেয়ে যায়, আরেকটা দিয়ে দিলে কোনটি নয়, এরকম কোশ্চেন বানানো স্যারদের জন্য খুব ইজি না? এই কারণে দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষাতে যেখানে 3টা আছে ওই জায়গাগুলো থেকে ফাইনাল পরীক্ষার কোশ্চেন খুব বেশি আসে। ধরো কোথাও 3টা কারণ আছে, 3টা উদাহরণ আছে, 3টা শর্ত, 3টা বৈশিষ্ট্য, তাহলে আমরা 3টা টাইপের যে লাইনগুলো বা যে জিনিসগুলো পাবো বই থেকে, শুধু কেমিস্ট্রি না যে কোনো বই, ওই জায়গাগুলো আমরা খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বো, কারণ সেখান থেকে কোশ্চেন বেশি আসবে। তাহলে আমাকে জৈব যৌগের প্রাচুর্যের কারণ এই শব্দ 3টা এমসিকিউ এর জন্য মুখস্থ রাখতে হবে। সহজে মুখস্থ রাখতে পারি কিভাবে? 3টা শব্দ তুমি জাস্ট একটা শব্দ দিয়ে মনে রাখতে পারবা, ক্যাপস। জৈব যৌগের সংখ্যা বেশি কারণ তাদের মাথায় আছে ক্যাপ। ক্যাপ না, অনেকগুলা ক্যাপ, তো ক্যাপস। ক্যাপস কথার ভিতরে দেখো এই শব্দ 3টা পাওয়া যাচ্ছে। কে দিয়ে ক্যাটেনেশন, প দিয়ে পলিমারকরণ, আর স দিয়ে সমানুতা। তাহলে আমাকে এই কোশ্চেনটার উত্তর দিয়ে দাও তো ভাইয়া, বলো কি হবে উত্তর? এ বি সি ডি কোনটা? 1 2 3 4 না ক খ গ গ? প্রাচুর্যের কারণ নয় কোনটা?
কোনটা হবে তোমার উত্তর? ক্যাপস না যেটা। মার্জিয়া হোসেন, ভেরি গুড। সুমাইয়া জান্নাত, গালিব, ইয়েস। যাদের যাদের উত্তর সি নাম্বারটা তারা সবাই কারেক্ট। তাহলে বোঝা গেল বেয়া, যেখানে তিনটা অপশন বা তিনটা পাবো সেখান থেকে এরকম ইজিলি এমসিকিউ হইতে পারে, এটা খেয়াল রাখবো। এবার এই তিনটার আমরা বর্ণনা পড়ব। ক্যাটেনেশন কাকে বলে এত জিনিস পড়ার দরকার নাই, তুমি শুধু একটা শব্দ মনে রাখো, শিকল। এটা পারলে এমসিকিউ পারবা। তাহলে এমসিকিউ কোশ্চেন, ল্যাটিন কট ক্যাটেনা শব্দের অর্থ কি? তোমার উত্তর হচ্ছে শিকল। তাহলে এবার আরেকটা কোশ্চেন করি, তুমি উত্তর দাও। অনেকগুলা কার্বন পরস্পরের সাথে যুক্ত হয়ে হয়ে লম্বা লম্বা শিকল গঠন করার পদ্ধতিকে কি বলা হবে? তাহলে এত কথা আমার মনে রাখার দরকার নাই তো। শিকল কথাটা আমি যখনই পেয়ে যাব তখনই আমার সেটার উত্তর হবে ক্যাটেনেশন। তাহলে ক্যাটেনা মানে শিকল। ওকে, এবার ক্যাটেনেশনের উদাহরণ আমরা দেখি। এখানে দেখো একটা ফুটবলের মতো দেখা যাচ্ছে ফুলারিন্স, এটা ক্যাটেনেশনের উদাহরণ। এখান থেকে এমসিকিউ যে ফার্স্ট লাইন, ক্যাটেনেশনের উদাহরণ কোনটা? ফুলারিন্স। কত সালে আবিষ্কার হয়েছে? 1985 সালে এই ফুলারিন্স আবিষ্কার হয়েছে। এখানে কতটা কার্বন থাকতে পারে? 30 থেকে 70টার মতো কার্বন থাকতে পারে। ওকে, 1985 লাইনটা ইম্পর্টেন্ট। তারপর 30 থেকে 70টা কার্বন থাকতে পারে, ইম্পর্টেন্ট। এদের ভিতর কমন যে ফুলারিন্স গুলা সেটা হচ্ছে 32, 50, 60, 70। যদি আমাকে বলা হয় সবচেয়ে কমন ফুলারিন্স কোনটা, উত্তর হবে C60। C60 হচ্ছে সবচেয়ে কমন এবং সেটার আণবিক ভর হচ্ছে 720। 720 কিভাবে এটা হিসাব করে মনে রাখা যায়? আমরা জানি কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, কার্বন 12। এক একটা কার্বন 12 হলে 60টা কার্বন মিলে হবে 60 গুণ 12, তার মানে 720। তাহলে কতটা কার্বন থাকতেছে? 60টা। তার আণবিক ভর কত হচ্ছে? 720। তাহলে ফুলারিন্সের এই কথাগুলা আমাদেরকে জানতে হবে এবং এখান থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ এই যে এইটা, এই লাইনগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ। ফার্স্ট কোশ্চেন, ক্যাটেনেশনের উদাহরণ কোনটা? উত্তর হচ্ছে ফুলারিন্স। কত সালে আবিষ্কার হয়? 1985। কতটা কার্বন থাকে? 30 থেকে 70। কমন কোনগুলা? 32, 50, 60, 70। অধিক উল্লেখযোগ্য সবচেয়ে কমন ফুলারিন্স হচ্ছে C60 এবং এর আকৃতি হচ্ছে ভূগোলক আকৃতির গম্বুজ। ওকে, তাহলে আমার ফুলারিন্সের এই কথাগুলো আমি মনে রাখবো। এইবার পলিমারকরণ আছে আর আছে সমানুতা। এখান থেকে সমানুতা আমার পড়ার দরকার নাই, কারণ আজকে একটু পরে সমানুতা একটা জায়গায় ডিটেলস পড়বো আমরা, 2.5 নাম্বার টপিক। তাহলে ও একবারে ডিটেলস শিখে ফেলবো, ওটা পারলে এগুলো পারবো। আর পলিমারকরণ যে জায়গাটা সেটা এই চ্যাপ্টারেরই লাস্টের দিকে আছে, তাহলে ওটা একবারে পড়বে, এখান থেকে পড়ার দরকার নাই বেয়া। তুমি এবার একটু খেয়াল করো, এখানে একটা বক্স আছে, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য সূচক বৈশিষ্ট্য। এই বক্স থেকে কি রকম এমসিকিউ কোশ্চেন আসে? মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু কোশ্চেন আসে খুব সহজ, যেমন ক্যাটেনেশনের উদাহরণ কোনটা, এটাই এমসিকিউ। বেনজিন, টলুইন, ফুলারিন, উত্তর হচ্ছে ফুলারিন। এটা সিঙ্গেল সহজ কোশ্চেন। বাট মেডিকেল ভর্তি পরীক্ষায় কিছু কোশ্চেন থাকে বড় বড় সত্য মিথ্যা টাইপের এমসিকিউ। জৈব যৌগের ক্ষেত্রে নিচের কোনটা সত্য, অজৈব যৌগের বৈশিষ্ট্য নয় কোনটা, ক্যাটেনেশনের ক্ষেত্রে নিচের কোনটা সত্য। ওখানে 4টা লাইন দেয়া থাকে, তোমাকে 4টা লাইনেরই ডিটেলস জানতে হয়। তাহলে এরকম বড় বড় এমসিকিউ গুলা যেগুলা সত্য মিথ্যা টাইপের, ওগুলা কোত্থেকে বেশি আসে? এই যে খেয়াল করো, এই বক্সটা থেকেই আসে বেশি। বক্স মানেই সত্য মিথ্যা প্যাটার্নের এমসিকিউ হবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। এই বক্সে দেখো ভাইয়া, জৈব যৌগের বৈশিষ্ট্য আছে এই যে 9টা, আর অপোজিট পাশে অজৈব যৌগের বৈশিষ্ট্য আছে 9টা। সাদা কোশ্চেন করবে কি, এক পাশ থেকে 3টা লাইন দিবে, আরেক পাশ থেকে একটা লাইন দিবে, দেন তোমাকে বলবে জৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা, অজৈব যৌগের ক্ষেত্রে সত্য কোনটা, মিথ্যা কোনটা, এই টাইপের কোশ্চেন। তাহলে এগুলো আমরা কিভাবে পড়বো? আমরা কম পরিশ্রমে বেশি মনে রাখতে চাই, তাহলে আমার পড়ার স্টাইলটা হবে আমরা যাতে কম পড়ে বেশি মনে রাখতে পারবো। তাহলে এই বক্সটা আমার দুই সাইড মনে রাখার দরকার নাই, কারণ তুমি দেখো এই বক্সের শুরুতে লেখা আছে পার্থক্য সূচক বৈশিষ্ট্য, তার মানে জৈব যৌগের এখানে যে কথাটা থাকবে অজৈব হবে তার বিপরীত কথা। তাহলে আমার দুইটা কেন মনে রাখা লাগবে? আমি শুধু জৈব যৌগের বৈশিষ্ট্যটুকু মনে রাখবো, অজৈব হবে তার বিপরীত।
তাইলে তো এমসিকিউ পারবো, তাই না? তাহলে আমরা শুধু এক পাশ পড়বো। এরকম বক্সগুলো আমরা কখনোই দুই পাশ পড়বো না, এক পাশ মনে রাখলে দুই পাশ পারা যাবে। তাহলে আমরা জৈব যৌগের 9টা বৈশিষ্ট্য মনে রাখবো, অজৈব হবে তার বিপরীত। এবং আমাদের জন্য সুবিধার কথা হচ্ছে সবকটা বৈশিষ্ট্য মনে রাখাও লাগবে না। তুমি খেয়াল করো, এই বক্সটাকে আমি একটু সহজ করে মডিফাই করে দিছি। এক পাশে জৈব যৌগের বৈশিষ্ট্য, আরেক পাশে অজৈব যৌগ, বাট ওটা খালি রাখছি, আমার দরকার নাই জানার, কারণ এইটার বিপরীতটা হচ্ছে অজৈব। এবং আমাদের জন্য সুবিধার কথা যেটা, খেয়াল করো জৈব যৌগের ফার্স্ট 5টা বৈশিষ্ট্যই ক দিয়ে শুরু হচ্ছে, ক। তাহলে আমি মনে রাখবো 5টা ক আছে জৈব যৌগের বৈশিষ্ট্য। আর লাস্টের 3টা বৈশিষ্ট্য খেয়াল করো ভাইয়া, না আছে, না। তাহলে জৈব যৌগের বৈশিষ্ট্য 5টা ক, 3টা না। কি কি এবার একটু খেয়াল রাখি। ক, 1 নাম্বার হচ্ছে কার্বন। দ্যাট মিন্স জৈব যৌগে কার্বন অবশ্যই থাকবে, মাস্ট থাকতেই হবে। তাহলে অজৈব যৌগ, কার্বন সেখানে থাকতেও পারে, আবার কার্বন নাও থাকতে পারে। 2 নাম্বার হচ্ছে ক দিয়ে ক্যাটেনেশন। জৈব যৌগরা ক্যাটেনেশন দেখায়, তাহলে অজৈব যৌগরা ক্যাটেনেশন দেখায় না। 3 এবং 4 দেখো, জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তাহলে অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। লাস্টেরটা হচ্ছে কম গতি। জৈব যৌগের বিক্রিয়ার গতি মন্থর, মন্থর মানে আস্তে আস্তে বিক্রিয়া করে, তাহলে অজৈব যৌগ দ্রুত বা বেশি গতিতে, দ্রুত গতিতে বিক্রিয়া করে। তাহলে 5টা ক, তার বিপরীত কথা হচ্ছে অজৈব। এবার 3টা দেখো, না। জৈব যৌগ পানিতে দ্রবীভূত হয় না, দ্যাট মিন্স অজৈবরা হয়। জৈব যৌগ তড়িৎ পরিবহন করে না, অজৈবরা করে। জৈব যৌগ দহনের পরে অবশেষ থাকে না, পুরাইলে এক্সট্রা কিছু থাকবে না, 100% পুড়ে শেষ হয়ে যাবে। বাট অজৈব যৌগ দহনের পরে অবশেষ থাকে, মনে থাকবে? তাহলে আমরা সহজে মনে রাখবো কিভাবে, আমি বলে দিই তোমাকে। মনে রাখবা জৈব যৌগের বৈশিষ্ট্য 5টা আছে ক, 3টা আছে না, ক না। কি কি ক? কার্বন, ক্যাটেনেশন, বাকি 3টা কম, কম গলনাঙ্ক, কম স্ফুটনাঙ্ক, কম গতি। আর 3টা না, পানিতে দ্রবীভূত হয় না, বিদ্যুৎ পরিবহন করে না, দহনের পরে অবশেষ থাকে না। তাহলে বক্স পড়াটা একটু সহজ হয়ে গেল না ভাইয়া? 5টা ক আর 3টা না। তাহলে এখান থেকে যদি অজৈব যৌগের বৈশিষ্ট্য দিয়ে কোশ্চেন আসে, আমরা দুই পাশ থেকেই পারবো না উত্তর দিতে? আমরা জৈবও পারি, অজৈবও পারি। যদি বুঝে থাকো তাহলে আমাকে এই কোশ্চেনটার উত্তর দিয়ে দাও, দেখি পারো কিনা। বলো, যারা ক্লাস করতেছো আমার সাথে একটু মন দিয়ে ক্লাস করো। আমি খুব বেশি পড়াবো না, এমনিতেই কেমিস্ট্রি পড়লে মাথা গরম হয়ে যায়, বাট একটু চেষ্টা করো মন দিয়ে ক্লাস করার। বলো তো এই কোশ্চেনটার উত্তর কি হবে? অজৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? জৈব না কিন্তু, অজৈব, খেয়াল রেখো। অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে, একদম প্রথম পয়েন্ট যেটা ছিল এটা ট্রু। অজৈব যৌগে ক্যাটেনেশন দেখায় না, এটাও ট্রু। অজৈব যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, এটা এটা জৈব যৌগের বৈশিষ্ট্য। অজৈব যৌগে পানি, তাহলে বলো কোনটা উত্তর ভাইয়া? ইলমা, ইলমার উত্তরটা কারেক্ট। লতা সরকার কারেক্ট। যাদের যাদের উত্তর সি নাম্বারটা তাদেরটা কারেক্ট। আমি একটু বলে দিই ভাইয়া, অজৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা চাইছে? 9, মানে এখানে 3টাই হচ্ছে অজৈব যৌগের বৈশিষ্ট্য, একটা থাকবে যেটা তার বৈশিষ্ট্য 9, কোনটা সেটা? অজৈব যৌগে কার্বন থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা ট্রু, এটা অজৈব যৌগের ক্ষেত্রে বৈশিষ্ট্য। অজৈব যৌগরা ক্যাটেনেশন দেখায় না, জৈবরা দেখায়, তাহলে এটাও ট্রু। 3 নাম্বারটা অজৈব যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, এটা ফলস, জৈব যৌগরা বিদ্যুৎ পরিবহন করে না। তাহলে অজৈব যৌগের বৈশিষ্ট্য 9 কোনটা? আমার উত্তর হচ্ছে সি নাম্বারটা। বুঝা গেল? তাহলে এই বক্স পড়াটা একটু সহজ হলো কি ভাইয়া? তুমি বাসায় বসে পুরো বক্সটাই পড়বা, বাট যখন তুমি মুখস্থ করতে যাবা 5টা ক, 3টা না, এভাবে পড়লেই তোমার সব এমসিকিউ পারা হয়ে যাবে। ওকে, এবার আমরা পরের পড়াতে যাই। 2.1 জৈব যৌগের শ্রেণী বিভাগ। শ্রেণী বিভাগ থেকে তোমাকে ফার্স্ট যে কোশ্চেনটা করবে সেটা হচ্ছে কয় শ্রেণীতে বিভক্ত। এখানে অনেকগুলা শ্রেণী আছে, বাট আমাদের জন্য সুবিধার কথা হচ্ছে এই জায়গার সবাই 2 শ্রেণীতে বিভক্ত। শুনো আমার কোশ্চেন, ধরো কোশ্চেন আসলে জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, তোমার উত্তর হবে 2। মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত, বদ্ধ শিকল কয় শ্রেণীতে বিভক্ত, কার্বোসাইক্লিক কয় শ্রেণী, অ্যালিসাইক্লিক কয় শ্রেণী, হেটারোসাইক্লিক কয় শ্রেণী, সবাই 2।
তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে কয় শ্রেণীতে বিভক্ত, কোনো টেনশন করার দরকার নাই, উত্তর দিবা 2 শ্রেণীতে বিভক্ত। দেন খেয়াল করো ভাইয়া, প্রত্যেকটা শ্রেণীর সংজ্ঞা আছে, মুক্ত শিকল, সম্পৃক্ত, অসম্পৃক্ত, বদ্ধ শিকল। এই সংজ্ঞাটা, এই লাইনটা তুলে দিয়ে তোমাকে কোশ্চেন করবে এটাকে কি যৌগ বলা হয়। সাপোজ আমি একটা এমসিকিউ কোশ্চেন করি, যে যৌগের 2 প্রান্ত কখনোই যুক্ত হয় না তাকে কি যৌগ বলা হয়? মুক্ত শিকল, বদ্ধ শিকল, অ্যালিসাইক্লিক, কার্বোসাইক্লিক। হতে পারে না এরকম কোশ্চেন? তাহলে প্রত্যেকটা সংজ্ঞাই আমার এমসিকিউ আকারে আসতে পারে, বাট এই সংজ্ঞাগুলো আমরা একটাও মুখস্থ করব না। কেন করব না? কারণ বুঝে বুঝে এমসিকিউ উত্তর দেয়া যায়। তাহলে আগে আমার কথাটা মন দিয়ে শুনো, দেখবা শুনলেই এমসিকিউ পারা যাচ্ছে। এই ফ্লো চার্টটা একটু খেয়াল করলেই হবে। একদম শুরুতে জৈব যৌগ কাকে বলে এই সংজ্ঞা আমরা পড়ছি। হাইড্রোকার্বনের জাতককে বলা হয় জৈব যৌগ। কোশ্চেন হবে জৈব যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, মুক্ত শিকল, বদ্ধ শিকল। এই সংজ্ঞা দুটো আমরা পারবো। মুক্ত মানে কি? মুক্ত মিন্স ফ্রি। তাহলে এমসিকিউ উত্তর দাও, যে যৌগের 2 প্রান্ত কখনোই যুক্ত হয় না তাকে কি যৌগ বলা হয়? তোমার উত্তর হবে মুক্ত শিকল যৌগ বলা হয়। তাহলে বদ্ধ উল্টাটা, যে যৌগের 2 প্রান্ত যুক্ত হয়ে চক্র বা বলয় বা সার্কেল গঠন করবে তাকে কি যৌগ বলা হয়? উত্তর হচ্ছে বদ্ধ শিকল যৌগ। দেন মুক্ত শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, সম্পৃক্ত, অসম্পৃক্ত। আশা করি এই সংজ্ঞা দুটো আমরা পারি। যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে সম্পৃক্ত যৌগ বলা হয়, মানে অ্যালকেন। আর যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ, মানে অ্যালকিন অথবা অ্যালকাইন। তাহলে ওদিকে বদ্ধ শিকল যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? উত্তর হচ্ছে 2, কার্বোসাইক্লিক, হেটেরোসাইক্লিক। নামের ভিতরেই সংজ্ঞা আছে কিন্তু ভাইয়া। কার্বো মানে কার্বন, সাইকেল মানে চক্র। তাহলে এমসিকিউ উত্তর দাও, যে যৌগের চক্র কাঠামো শুধুমাত্র কার্বন দিয়ে গঠিত হবে তাকে কি যৌগ বলা হবে? উত্তর হবে কার্বোসাইক্লিক। হেটেরো মানে কি? হেটেরো মানে আলাদা, ভিন্ন, ডিফারেন্ট। তাহলে হেটেরোসাইক্লিক মানে যার চক্রের ভিতরে কার্বন ছাড়া আবার আলাদা পরমাণুও থাকতে পারে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার। তাদেরকে কি যৌগ বলা হবে? তোমার উত্তর হবে হেটারোসাইক্লিক যৌগ বলা হয়। দেন কার্বোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? ওই আগেই বলে দিছি 2, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। নাম শুনেই সংজ্ঞা পারা যাবে। অ্যালিসাইক্লিক, 2টা শব্দ লুকানো। অ্যালি মানে অ্যালিফেটিক, সাইকেল মানে চক্র। তাহলে যে যৌগের গঠনটা চক্রাকার কিন্তু তার বৈশিষ্ট্যটা অ্যালিফেটিকের মতোই তাকে কি যৌগ বলা হবে? উত্তর হচ্ছে অ্যালিসাইক্লিক বলা হবে। আর অ্যারোমেটিক মানে বেনজিন। তাহলে যেখানে বেনজিন থাকে অথবা বেনজিনের জাতক যেখানে থাকে তাকে কি যৌগ বলা হবে? তোমার উত্তর হবে অ্যারোমেটিক যৌগ বলা হবে। তাহলে ওই পাশে হেটারোসাইক্লিক যৌগ কয় শ্রেণীতে বিভক্ত? আগেই বলছি 2, একটার নাম হেটারো অ্যালিসাইক্লিক আর একটার নাম হেটারো অ্যারোমেটিক। নাম পারলে সংজ্ঞা পারা যাবে না ভাইয়া? তাহলে এই যে পেজগুলা, এখানে যে সংজ্ঞাগুলা আছে এগুলা মুখস্থ করবা না, এমনি হার্ড ডিস্কে জায়গা নাই মাথার ভিতরে। তাহলে আজাইরা যেগুলা মুখস্থ না করলেও পারা যায়, আমরা সেগুলো এরকম বুঝে বুঝে চিন্তা করেও করে উত্তর দিয়ে দিব। তাহলে এখান থেকে প্রত্যেকটা সংজ্ঞা আমরা বুঝে বুঝে উত্তর দিব। বাট এখানে একটু মুখস্থ করার মতো জিনিসও আছে। খেয়াল করে দেখো, প্রত্যেকটা সংজ্ঞার নিচে উদাহরণ আছে। উদাহরণের এখানে দেখো এই যে বড় বড় সংকেতও দেখা যায়, তাদের নিচে আবার এই নামগুলাও দেখা যায়। তোমার কাজ হচ্ছে তুমি বাসায় বসে এই বাংলা নামগুলো একটু মনে রাখবা ভাইয়া, এটা একটু মুখস্থ করতে হবে। যেমন তোমাকে 4টা নাম দিয়ে বলতে পারে নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ, নিচের কোনটা হেটারোসাইক্লিক যৌগ। তাহলে এই জাস্ট নামটুকু কোনটা কিসের উদাহরণ, নামগুলা পারবা না একটু মুখস্থ করতে? আমি তো আগেই বলছি ভাইয়া, কেমিস্ট্রি কিছু পড়া একটু মুখস্থ টাইপের, কিছু পড়া একটু বুঝে বুঝে পড়ার মতো। তাহলে আমার কাজ হচ্ছে আমি বাসায় বসে এই নামগুলা একটু মুখস্থ করে ফেলবো। ওকে, তাহলে আমার জৈব রসায়নের শ্রেণী বিভাগ এটা আমার পড়া শেষ। আমরা পরের টপিকসটাতে যাই। জৈব যৌগের বন্ধন প্রকৃতি। এখানে জাস্ট লাস্টের দিকে এটা কথা, বন্ধন ব্যাখ্যার জন্য 2টা তত্ত্ব আছে, একটা ইলেকট্রনীয় তত্ত্ব আর একটা অরবিটাল অধিক্রমণ তত্ত্ব। জাস্ট এই নাম 2টা শিখে রাখো। এরপরে খেয়াল করো, সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব ব্যাখ্যা করো। এটা যদি রিটেন পরীক্ষা দিতাম তাহলে হয়তো আমার এই তত্ত্বের বর্ণনা, আলোচনা, ব্যাখ্যা লাগতো। বাট আমি তো এখন এমসিকিউ এর জন্য পড়বো। তাহলে ইলেকট্রনীয় তত্ত্বের ব্যাখ্যা টেখ্যা আমার জানার দরকার নাই। আমি কি পড়বো? এই যে ফার্স্ট লাইন, সমযোজী বন্ধনের ইলেকট্রনীয় তত্ত্ব কে দিছে?
তোমার উত্তর হবে বিজ্ঞানী লুইস কত সালে, 1916 সালে। জাস্ট এতটুকুই, এখান থেকে আর খুব বেশি জানার দরকার নেই। ইলেকট্রনীয় তত্ত্বের বর্ণনা লাগবে না, বাট এখানে খেয়াল করো এমসিকিউ আছে বেস্ট ইম্পর্টেন্ট কিছু। যেমন 1 নাম্বার মিথেন অণুর গঠন, এই লাইনের পরের লাইনে লেখা আছে মিথেন অণুতে 4টি সমযোজী বন্ধন থাকে। তাহলে তোমাকে কোশ্চেন করবে মিথেন অণুতে কয়টা সমযোজী বন্ধন থাকে, উত্তর হচ্ছে 4। 2 নাম্বার ইথেনে কয়টা থাকে, 7টা। 3 নাম্বার ইথিলিনে কয়টা থাকে, লেখা নাই বাট এটা আসতে পারে, কিভাবে আমি পরে বলতেছি। 4 নাম্বার মিথাইল অ্যালকোহলে কতটা সমযোজী বন্ধন থাকে, 5টা। এই যে সমযোজী বন্ধন কার কয়টা, এই জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ, বাট আমরা এটা মুখস্থ করব না। তাহলে মুখস্থ না করলে পারবো কিভাবে, হিসাব করেই তো বের করা যায়। হিসাব করার নিয়মটা কি, তুমি আগে আমার কথা শুনো, তুমিও পারবা। মনে রাখবা যে কোনো যৌগের সমযোজী বন্ধন তার মোট পরমাণুর নাম্বারের থেকে একটা কম থাকে। মানে কি, তুমি আগে দেখবা যৌগটার ভিতরে পরমাণু কয়টা, মানে তোমাকে আগে সংকেত পারতে হবে। সাপোজ আমি তোমাকে যদি বুঝাই মিথেনের সংকেত CH4, তাহলে একটা কার্বন 4টা হাইড্রোজেন, মানে এখানে 5টা পরমাণু আছে, 5-এর থেকে একটা কম, তাহলে মিথেনের সমযোজী বন্ধন হবে 4টা। এটা জাস্ট রুলস। তাহলে আমরা মনে রাখবো যে কোনো যৌগের সমযোজী বন্ধন তার মোট পরমাণুর নাম্বারের থেকে একটা কম। এই যে দেখো মিথেন হচ্ছে 5টা পরমাণু, সমযোজী বন্ধন 4টা। তাহলে ইথেন পারবো না হিসাব করতে, সংকেত পারতে হবে শুধু। ইথেনের সংকেত হচ্ছে C2H6, 8টা পরমাণু, তাহলে তার সমযোজী বন্ধন কয়টা, 7টা। প্রোপেন 11টা পরমাণু, সমযোজী বন্ধন 10টা। ইথিলিন ওখানে লাস্টে যেটা 3 নম্বরে ছিল, ইথিলিনের সংকেত হচ্ছে C2H4, 6টা পরমাণু, তাহলে 5টা। 4 নম্বরে যেটা ছিল মিথাইল অ্যালকোহল, সংকেত পারতে হবে CH3, এটা হচ্ছে মিথাইল অ্যালকোহল মানে OH। তাহলে দেখো একটা কার্বন, 3টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, আরেকটা হাইড্রোজেন, 3 4 5 6, 6টা পরমাণু, এক কম, মানে হচ্ছে 5টা সমযোজী বন্ধন। তাহলে কার কয়টা সমযোজী বন্ধন যদি এখান থেকে না দিয়ে আমি অন্য কোনো জায়গা থেকে দেই, পারবা না হিসাব করে ফেলতে? দে একটা এমসিকিউ, দেখে উত্তর দাও পারো কিনা। বলো ইথাইল অ্যালকোহল অথবা ইথানলের সমযোজী বন্ধন কয়টা, বলো উত্তর দাও। কোনো অপশন দিব না, তুমি জাস্ট সংখ্যাটা লেখো, দেখি পারো কিনা। ইথানল বা ইথাইল অ্যালকোহলের সমযোজী বন্ধন কতটা, কমেন্ট করে জানাও। কয়টা? মার্জিয়া হোসেন, না উত্তর হয়নি। 5টা না, সংকেত পারতে হবে। ইথানলের সংকেত পারা উচিত, আমরা তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আসছি। মাইশা মুগ্ধ, ভেরি গুড। আলেকজান্ডার নূর নুসা, হয়নি, হয়নি। ইথানল, আমি কিন্তু মিথানল বলি নাই, ইথানল। নাসরান নাফিসা, তোমার উত্তরটা কারেক্ট। সাজিদ কারেক্ট। আচ্ছা আমি একটু বুঝিয়ে দিই ভাইয়া। ইথানল তার সংকেত হচ্ছে C2H5, তারপরে OH। খেয়াল করে দেখো এখানে পরমাণু কয়টা, C2 কার্বন 2টা, H5 তাহলে 5টা, 2 আর 5 7টা, OH একটা O একটা H, তাহলে মোট পরমাণু হচ্ছে 9টা, একটা কমাই দিলেই হবে। তাহলে এখানে সমযোজী বন্ধন থাকবে 8টা। বুঝতে পারছো না বুঝো নাই? যাদের উত্তর 5 3 6 দিছো, 7 দিছো, তোমরা ক্লিয়ার, উত্তর হচ্ছে 8। আরেকবার বুঝাবো না বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানাও ভাইয়া বুঝছো না বুঝো নাই, এটা জাস্ট কমেন্ট করো ইয়েস অর নো। বুঝতে পারলে ইয়েস বলো, না পারলে আমি আবার বুঝাচ্ছি। ইয়েস অর নো কমেন্ট করতে হবে, আমার সাথে পার্টিসিপেট করতে হবে। দূরে থাকো যাই হোক, আমরা অনলাইনে হলেও পার্টিসিপেট করতে পারবো। ইয়েস অর নো? এখন অনেকেরই উত্তর আসতেছে 8টা, বাট শুরুতে বেশ কিছু ভুল উত্তর আসছে। বুঝা গেছে তো? তাহলে কার সমযোজী বন্ধন কয়টা, এই যে পড়াগুলা, এই যে এগুলা এখন থেকে আমাদের আর মুখস্থ করার দরকার নাই, আসলে হিসাব করে দিব। হিসাব করতে লাগবে মাত্র 5 সেকেন্ড, তাও লাগবে না। পরের পড়াতে যাই আমরা, আধুনিক অরবিটাল অধিক্রমণ মতবাদ।
তুমি খেয়াল করো এখানে 4টা পয়েন্ট আছে অরবিটাল গঠনের প্রয়োজনীয় শর্ত। তাহলে তোমাকে কোশ্চেন করবে অরবিটাল গঠনের শর্ত 9 কোনটা। এই যে 4টা পয়েন্ট, এখান থেকে কোনো একটা লাইন হয়তো তোমাকে একটু চেঞ্জ করে দিবে। তাহলে এই 4টা লাইন তোমাকে মনে রাখতে হবে, বাট মনে রাখা খুব সহজ ভাইয়া। কিভাবে মনে রাখবো বলে দিই। অরবিটালের শর্ত, অরবিটাল শব্দটা কি অ দিয়ে না? এর শর্ত 4টা মনে রাখবা তোমরা অ দিয়ে। যেমন 1 নাম্বার অর্ধপূর্ণ হইতে হবে। তাহলে অরবিটাল গঠনের সময় অরবিটাল গুলোকে কেমন হতে হবে? উত্তর হচ্ছে অর্ধপূর্ণ। 2 নাম্বার অরবিটালের শক্তি কেমন হইতে হবে? অনুরূপ হইতে হবে, সেম হইতে হবে। তাহলে অ দিয়ে অনুরূপ। 3 নাম্বার অধিক্রমণ কি বরাবর হতে হবে? অক্ষ বরাবর। তাহলে অ দিয়ে অক্ষ বরাবর হতে হবে। আর লাস্টেরটা দেখো ঘূর্ণন বিপরীতমুখী হইতে হবে। তাহলে বিপরীতমুখী কথাটা তো আর অ দিয়ে হচ্ছে না, তাহলে এটাকে আমি অ দিয়ে বানাই। মনে রাখবো বিপরীত মানেই হচ্ছে অপোজিট। তাহলে অ দিয়ে অপোজিট মনে রাখো। ওকে, তাহলে অরবিটাল গঠনের শর্ত 4টাই আমরা মনে রাখবো অ দিয়ে। অর্ধপূর্ণ, অনুরূপ শক্তি, অক্ষ বরাবর অধিক্রমণ, আর হচ্ছে অপোজিট হইতে হবে। ওকে, তাহলে অরবিটালের শর্তগুলো আমরা পারবো অ দিয়ে মনে রাখবো। তার নিচে খেয়াল করো সিগমা বন্ধন আর পাই বন্ধনের কথা আছে। পরের পেজে এই যে সিগমা বন্ধনের বর্ণনা আছে, সিগমা বন্ধন। তারপরের পেজে এখানে যে পাই বন্ধনের বর্ণনা আছে, এই যে পাই বন্ধন। বাট সুবিধার কথা হচ্ছে সিগমা পাইয়ের সবগুলা পড়াবে একসাথে আছে তারপরের এই বক্সটার ভিতরে। তাহলে বলো তো আমরা আগের ওই 2 পেজ পড়বো না বক্সটা ভালো মতো পড়বো? পড়ার নিয়ম শিখে যাও। আজকে আমি পড়া শিখাচ্ছি না, কিভাবে পড়তে হবে সেটা শিখাচ্ছি। তাহলে বক্স ভালো মতো পড়বো স্বাভাবিক, কারণ সবই তো এখানে আছে। এই বক্সটা আমরা 2 পাশ পড়ার দরকার নাই। আমরা জানি সিগমার বৈশিষ্ট্য মনে রাখলে পাই হবে তার বিপরীত। তাহলে আমরা শুধু সিগমারটা মনে রাখবো। সিগমা মনে রাখা খুবই সহজ, কারণ সিগমা শব্দটা স দিয়ে না ভাইয়া, এর বৈশিষ্ট্যগুলো সব স দিয়ে। দেখো এই যে স দিয়ে আমি তোমাকে দেখা দিই 5টা স। সরল রেখা, আমরা জানি যখন সিগমা বন্ধন হয় তখন 2টা অরবিটাল এরকম মুখোমুখি থাকে। মুখোমুখি মিন্স তারা একটা সরল রেখায় থাকে। পাই কিভাবে থাকে? পাই থাকে এরকম পাশাপাশি বা সমান্তরালে। তাহলে সিগমার ক্ষেত্রে সরল রেখায় থাকে, পাইয়ের ক্ষেত্রে সমান্তরালে থাকে বা পাশাপাশি থাকে। সিগমার ক্ষেত্রে যে ওভারল্যাপিংটা হয়, অধিক্রমণটা বেশি হয়, সর্বোচ্চ অধিক্রমণ হয়। তাহলে পাইয়ের ক্ষেত্রে কম হয় বা আংশিক অধিক্রমণ হয়। সিগমা হচ্ছে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল মানে একক বন্ধন। তাহলে সকল একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন। তাহলে পাই বন্ধন কি ভাইয়া? ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। শঙ্কর অরবিটালরা সিগমা বন্ধনে অংশগ্রহণ করবে, কিন্তু তারা পাই বন্ধনে অংশগ্রহণ করবে না। লাস্টেরটা হচ্ছে শক্তিশালী, একটা তালব্য দিয়ে। সিগমা বন্ধন খুব শক্তিশালী হয়, দৃঢ় হয়। তাহলে পাই বন্ধন তার থেকে দুর্বল হয়। বুঝা গেল সিগমার বৈশিষ্ট্য। তাহলে সিগমা শব্দটা স দিয়ে, তার বৈশিষ্ট্য 5টা আমরা মনে রাখতে পারবো স দিয়ে। সরল রেখা, সর্বোচ্চ অধিক্রমণ, সিঙ্গেল, শঙ্কর অরবিটাল, আর একটা তালব্য দিয়ে শক্তিশালী। পাই হবে তার বিপরীত কথা। যদি সত্য মিথ্যা কোশ্চেন আসে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য 9 কোনটা বা পাই বন্ধনের বৈশিষ্ট্য কোনটা, পারবো ভাইয়া? আশা করি পারবো। দেন খেয়াল করো অরবিটাল সংকরণ ও কার্বনের চতুর্যোজ্যতা। এখানে একটু বর্ণনামূলক পড়া আছে, এমসিকিউ নাই, শুধু লাস্টের লাইনটা এমসিকিউ। কি? অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ কে দিছে? উত্তর হচ্ছে পলিং। মতবাদের বর্ণনা আমার লাগবে না, উত্তর হচ্ছে পলিং, সেটা পড়লেই হবে। এবার খেয়াল করো 2.1.5 sp3 সংকরণের কথা আছে। বেশ কিছু এমসিকিউ এখানে আছে ভাইয়া। এই যে sp3 আকৃতি কেমন, বন্ধন কোণ কত, বন্ধন দূরত্ব কত, এখানে আছে কিন্তু কোশ্চেনগুলা। বাট এখান থেকে এটা পড়ার দরকার নাই। কেন? একটু পরে দেখো sp2 আছে, এখানেও বেশ কিছু এমসিকিউ আছে। তারপরে sp আছে, এখানেও বেশ কিছু এমসিকিউ আছে। আমাদের জন্য সুবিধার কথা হলো এই 3টা পেজের সবগুলা পড়া আছে তারপরের পেজের এই একটা বক্সের ভিতরে। তাহলে আমরা একটা বক্স ভালো মতো বললেই সব হয়ে যাবে। এই বক্সটা আমরা ভালো মতো পড়বো, এই বক্সটা আমরা বুঝে বুঝে পড়বো, তাহলে আমাদের পড়া সহজ হবে। এখানে খেয়াল করো ফার্স্টে 3টা যৌগের নাম আছে, ইথেন, ইথিন, ইথাইন। তার মানেই হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আমরা সবাই জানি অ্যালকেন মানে একক বন্ধন, অ্যালকিন বা ইথিন হচ্ছে দ্বিবন্ধন, আর অ্যালকাইন বা ইথাইন হচ্ছে ত্রিবন্ধন।
দ্যাট মিনস এটা sp3 সংকরণ, এরপর একটা sp2, তারপর একটা sp। কার কয়টা করে সংকর অরবিটাল থাকবে এখান থেকে কোশ্চেন যদি হয় তোমাকে মুখস্থ করার কোনো দরকার নাই। sp3 একটা s তিনটা p, জাস্ট যোগ করো চারটা। তাহলে যদি কোশ্চেন আসে sp3 তে সংকর অরবিটাল কতটা, তোমার উত্তর হবে চারটা। sp2 একটা s দুইটা p, তাহলে কয়টা সংকর অরবিটাল, তিনটা। sp তাহলে আছে দুইজন, তাহলে এখানে সংকর অরবিটাল হবে দুইটা। কার আকৃতি কেমন সেটাও মুখস্থ করতে হবে না, এই যে চারটা তিনটা দুইটা এর সাথে মিল আছে ব্যায়া। যেখানে চারজন থাকে, এই যে ধরো চারজন, আমি যদি চার কোণা যোগ করি সেটা কি হয়, চতুর্ভুজ বা চতুস্তলকীয়। তাহলে এই যে লাস্টে দেখো এর আকৃতি হবে চতুস্তলকীয়। যেখানে তিনজন থাকে, তিন কোণা যোগ করলে সেটা হবে ত্রিভুজ। তাহলে sp2 বা ইথিনের আকৃতি হচ্ছে ত্রিভুজাকার বা ট্রাইগোনাল। ট্রাইগোনাল মানে হচ্ছে ত্রিভুজ। আর যেখানে দুইজন থাকবে, দুইজনকে যোগ করলে সেটা হবে একটা সরল রেখা। ওই যে ওখানে লেখা আছে সরল রৈখিক। তাহলে ফার্স্ট দুইটা কলাম আর লাস্ট কলাম হইছে না পড়াবে। থার্ড কলাম দেখো কত পার্সেন্ট এস কত পার্সেন্ট পি, এটাও মুখস্থ করব না, হিসাব করে বের করব। sp3 আমরা জানি এখানে একটা এস তিনটা পি, চারজন মিলে যদি 100% হয়, এক একজন সমান সমান, চারজনই সমান সমান, তাহলে এক একজন কত পার্সেন্ট পাবে ভাই বলো তো? চারজন মিলে 100, তাহলে এক একজন পাবে 25। তাহলে এমসিকিউ sp3 তে কত পার্সেন্ট এস, উত্তর হচ্ছে 25%। তাহলে আমি যদি তোমাকে বলি sp3 তে কত পার্সেন্ট পি, বলো তো বাকি আর কত থাকে, কত পার্সেন্ট পি? 25% এস, তাহলে বাকিটুকু, বাকি 75% হচ্ছে পি। এবার আসো sp2, টোটাল তিনজন মিলে হচ্ছে 100%, তাহলে এক একজন পাবে 33.33, তাহলে এখানে 33.3% হচ্ছে এস, তাহলে বাকি 66.67% হচ্ছে পি। লাস্টেরটা sp, দুইজন সমান সমান, তাহলে এক একজন পাবে 50-50। তাহলে এই তিনটা কলাম আর লাস্ট কলাম হয়ে গেল না পড়া। ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের আগের দুইটা কলাম, এখানে বন্ধন কোণ আছে, বন্ধন দূরত্ব আছে, এগুলো মান, এগুলো একটু মুখস্থ করতে হবে ব্যায়া। বাট খেয়াল করে দেখো বন্ধন কোণগুলো সিরিয়াল করা, ছোট থেকে বড় হচ্ছে। প্রথমটা 109.5, তারপর 120, তারপর 180, এগুলো হিসাব করা যায়, দরকার নাই। তুমি মনে রাখবা জাস্ট ছোট থেকে বড়, 109.5, এরপর 120, এরপর 180, পাঁচ মুখস্থ হয়ে গেল। বন্ধন দূরত্ব দুই রকম আছে, একটা কার্বন কার্বন আর একটা কার্বন হাইড্রোজেন, এখানেও মুখস্থ করব, বাট এখানেও সিরিয়াল আছে। এবার হবে বড় থেকে ছোট। কার্বন কার্বন দূরত্ব দেখো আস্তে আস্তে কমতেছে, প্রথমটা 154, তারপরে ছোট করি 134, আরো ছোট করলে 120, তাহলে 154, 134, 120। কার্বন হাইড্রোজেন দূরত্বগুলো দেখো বড় থেকে ছোট হবে, 110, 109, 106, 10, 9, 6, মুখস্থ হলো। তাহলে এই পুরো বক্স থেকে যদি কোশ্চেন আসে পারবা না? আমি এবার তোমাকে কিছু কোশ্চেন করি, তুমি আমাকে উত্তর দিয়ে দাও, বলো দেখি পারো কিনা। ওকে, বলো ইথিনে, ইথিন, শুনো আমার কোষ্ঠারা, ইথিনে কতটা সংকর অরবিটাল থাকবে বলো? চারটা, তিনটা, দুইটা, একটা। ইথিনের সংকর অরবিটাল কতটা? ইথিন সংকর অরবিটাল কতটা? 4, 3, 2 নাকি 1? ইথিন মানে 2 নাম্বারটা, তাহলে সে হচ্ছে sp2 সংকরণ, তার মানে ওখানে সংকর অরবিটাল থাকবে 3টা। ওকে, দেন আরেকটা কোশ্চেনের উত্তর দাও, বলো দেখি পারো কিনা। ইথেনে কত পার্সেন্ট এস? ইথেনে কত পার্সেন্ট এস বৈশিষ্ট্য থাকে? ইথেন মানে প্রথমটা, ইথেন হচ্ছে sp3, তাহলে একটা এস তিনটা পি, তাহলে কত পার্সেন্ট এস হবে বলো? বক্সে আছে, আমি দেখে দিই কত পার্সেন্ট এস হবে বলো। 25%, ইয়েস। বন্ধন কোণ
এটা তো মুখস্থ করতে বলছি, ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, আর দূরত্বগুলা বড় থেকে আস্তে আস্তে ছোট হবে। ওকে, তাহলে এই বক্সটাই আগের 4-5টা পেজে আছে। এই বক্সটা আবার কেমিস্ট্রি ফার্স্ট পেপার বইও কিন্তু আছে না ভাইয়া? তাহলে এটা ভালো মতো মনে রাখো। এই পড়া থেকে অনেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায়, ভার্সিটির ভর্তি পরীক্ষায় অনেকবার এমসিকিউ কোশ্চেন আসছে। এটা আশা করি আমাদের ভুল হবে না। পরের পড়াতে যাই। 2.2 সমগোত্রীয় শ্রেণী কাকে বলে? সমগোত্র নাম শুনে বোঝা যাচ্ছে সেম গ্রুপ। তাহলে একই রকম কার্যকরী মূলক বিশিষ্ট, একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন যৌগগুলোর যে এক একটা আলাদা আলাদা গ্রুপ, সেই গ্রুপটার নামই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। যেমন অ্যালকোহল একটা শ্রেণী, অ্যালডিহাইড একটা শ্রেণী, অ্যামিন একটা শ্রেণী। এই শ্রেণীর এমসিকিউ এখান থেকে আসবে না, আসবে পরের পেজ থেকে। এইটা সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য আছে, দেখো 1 2 3 4 5টা। তাহলে তোমাকে কোশ্চেন করবে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য 9 কোনটা। কোন একটা লাইন হয়তো চেঞ্জ করে দিবে, বলবে কোনটা 9। তাহলে এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবো কিভাবে ভাইয়া? খুব ইজি। সমমানী, সেম, কমন, সাধারণ। তাহলে মনে রাখবা এর ভিতরে 3টা বৈশিষ্ট্য হচ্ছে সাধারণ দিয়ে। 1 নাম্বার হচ্ছে সাধারণ সংকেত। প্রত্যেক সমগোত্রীয় শ্রেণীর একটা সাধারণ সংকেত থাকবে। দেন খেয়াল করো 4 নাম্বার একটা সাধারণ প্রস্তুত পদ্ধতি থাকবে। 3 নাম্বার নির্দিষ্ট কার্যকরীমূলক থাকবে। নির্দিষ্ট মানে কি সাধারণ না? তাহলে একই। তাহলে মনে রাখো সেটা হচ্ছে সাধারণ কার্যকরীমূলক থাকবে। হলো 3টা সাধারণ: সাধারণ সংকেত, সাধারণ প্রস্তুত প্রণালী, সাধারণ কার্যকরীমূলক। দেন আমাকে বলো পরপর যৌগগুলোর মাঝখানে কোন মূলকের পার্থক্য থাকে? যেমন ধরো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এদের মাঝখানে গ্যাপ থাকে CH2। CH2 মানে হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য। আর যেহেতু এরা সমগোত্রীয়, সম মানে সেম, তাহলে এদের বৈশিষ্ট্য হবে সেম, সাদৃশ্য থাকবে। ওকে, তাহলে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য 5টা মনে রাখবো। 3টা সাধারণ: সাধারণ সংকেত, সাধারণ প্রস্তুতি, সাধারণ কার্যকরীমূলক। একটা হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য, আর রাসায়নিক ধর্মাবলিতে সাদৃশ্য থাকবে। তুমি এখানে দেখো 2টা মান আছে। একটা হচ্ছে মিথানলের স্ফুটনাঙ্ক 65, ইথানলের স্ফুটনাঙ্ক 78.3। আমি শুরুতেই তোমাদেরকে বলে নিছি কিছু পড়া আছে ঠাড়া মুখস্থ, তাহলে এই মানগুলা তোমার মনে নাও থাকতে পারে, একটু নোট করে রাখবা। ওকে ভাই? দেন খেয়াল করো এই পেজের নিচে একটা বক্স আছে, এখানে 7টা যৌগের নাম আছে, পাশে আছে তাদের সাধারণ সংকেত। এই সংকেতগুলো তোমরা ক্লাস 9-10এও পড়ছো, বাচ্চাকালের পড়া। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের সাধারণ সংকেত প্রথমটা পারলে পরেরটাতে 2 কম, তারপরেরটাতে আরো 2 কম। তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2SN+2। 2 কমাইলে অ্যালকিন হচ্ছে CnH2SN, এরপরেরটা 2SN-2। এই 3টা আমরা পারবো ভাইয়া। লাস্টের 4টা খেয়াল করো, সবার CnH2SN+1, CnH2SN+1, এতটুক সবার কমন, শুধু লাস্টে যার যার কার্যকরী মূলক। তাহলে তোমার পরীক্ষায় যদি কোশ্চেন আসে অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CnH2SN+1, এটা থাকবেই, লাস্টে থাকবে OH। অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি? ওই একই, CnH2SN+1, এবার থাকবে CHO। তাহলে এই সাধারণ সংকেতগুলা আমরা ক্লাস 9-10-এ থাকতেই পারতাম না? তাও আরেকবার দেখবো, আশা করি এমসিকিউ আমরা এটা পারবো। আমরা পরের টপিকসে যদি যাই, 2.3 কার্যকরীমূলক কি জিনিস। এই যে লাস্টে OH, CHO মাত্র একটু পড়লাম বক্সের ভিতর, ওই অংশটার নামই হচ্ছে কার্যকরীমূলক। কার কার্যকরীমূলক কোনটা এখানে লেখাগুলা আছে, আবার এই লেখাগুলাই একটু পরে একটা বক্সের ভিতরে আছে। তাহলে আমরা বক্স ভালো মতো পড়ি। তার আগে এখানে একটা খেয়াল করো, একটু মুখস্থ টাইপের পড়া আছে। একক বন্ধনযুক্ত কার্যকরীমূলকে প্রতিস্থাপন আর অপসারণ বিক্রিয়া ঘটে। এই নামটুকু একটু মনে রাখো শুধু। দ্বিবন্ধন আর ত্রিবন্ধনে হয় সংযোজন, আর যদি একই সাথে একক বন্ধন দ্বিবন্ধন উভয়ই থাকে তখন হয় প্রতিস্থাপন। জাস্ট এই নামটুকু একটু মনে রাখো। এই যে একক বন্ধনযুক্ত হলে কোন বিক্রিয়া হয়? প্রতিস্থাপন আর অপসারণ। এই বিক্রিয়া একটু পরে ডিটেলস পড়বো, বাট আমরা এখান থেকে শুধু নামটুকু মনে রাখতেছি। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যদি কোনো যৌগ হয় তার কোন বিক্রিয়া হয়? তোমার উত্তর হবে সংযোজন। এবার একটা বড় বক্স আছে, এই বক্সে খেয়াল করো 11টা যৌগ আছে।
যৌগটার ফার্স্ট কলামে এই নামের নিচেই তাদের কার্যকরী মূলকগুলো আছে, তুমি শুধু ফার্স্ট কলামটা পারলেই হবে। সেকেন্ড কলামে আছে গাঠনিক সংকেত, কোনো দরকার নাই। থার্ড কলামে যে জিনিস আছে ওই একই জিনিস ফার্স্ট কলামেও আছে, ওটাও দরকার নাই। তারপরে ফোর্থ ফিফথ কলামে যে কালো কালো বল দেখা যাচ্ছে, আমরা পরীক্ষা দিব এমসিকিউ, এই কালো কালো বল টল আমগো পড়ার দরকার নাই। তাহলে আমরা এখান থেকে শুধু ফার্স্ট কলামটা ভালো মতো পড়বো। তুমি খেয়াল করো, এটাও একটু আগে পড়ছি আমরা ভাইয়া। অ্যালকিনের সাধারণ সংকেত, অ্যালকাইন, অ্যালকোহল, হ্যালো অ্যালকেন, অ্যামিন, একটু আগে না পড়লাম? একটু আগে আমরা পড়ছি CnH2SN+1, আর এখানে আছে আর। মনে রাখবা কথা একই, যাহাই আর তাহাই CnH2SN+1, এটাকে বলা হয় অ্যালকাইল মূলক। তাহলে অ্যালকোহলের সাধারণ সংকেত কি? ROH অথবা CnH2SN+1OH। এই যে এই 11টা পারবো না ভাইয়া? এখান থেকে বেশ কয়েকবার পরীক্ষায় কোশ্চেন আসছে, যেমন এইটা নাইট্রাইলের সাধারণ সংকেত। সায়ানাইডের আরেক নাম হচ্ছে নাইট্রাইল, তাহলে CN। যেমন এইটা আসছিল একটা অ্যামাইড, নিচের কোনটা? অ্যামাইড যৌগ, যেখানে CONH2 ছিল। তাহলে ফার্স্ট কলামটা পড়বো, বাকি কলামগুলো আমাদের পড়ার কোনো দরকার নাই। ওকে, এবার আমরা যাই 2.5, জৈব যৌগের নামকরণ। নামকরণ তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় বেশ কঠিন একটা টপিক ছিল, খুব ঝামেলার একটা টপিক। নামকরণ কিভাবে করতে হয়, একটা বড় সংকেত দেয়া থাকতো, এর নামকরণ করতে হইতো, অথবা উল্টাটা একটা নাম দেয়া থাকতো, এর গাঠনিক সংকেত আঁকা লাগতো। আসতো না পরীক্ষা? এটা আসতো। বাট সুবিধার কথা যেটা, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন যখন করে সেটা তো এমসিকিউ, ওখানে এরকম নামকরণ করো, বড় গাঠনিক সংকেত দিয়ে দিলাম, অথবা উল্টা একটা নাম দিয়ে দিলাম, এর গাঠনিক সংকেত কোনটা, এই টাইপের এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনো আসেও নাই, আসবেও না। কারণ এই জিনিসগুলো করতে হলে যিনি কোশ্চেন করবে আগে তাকে নিজেকে নামকরণ পারতে হয়। বাট মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো করে তো ডাক্তাররা, যিনি ডাক্তার উনি এসব বেসিক কেমিস্ট্রি অনেক আগেই ভুলে গেছে। তাহলে নামকরণের নিয়ম কানুন চিত্র সহ আলোচনা করো, এইসব বর্ণনা আলোচনা আমার আর এখন না পড়লেও চলবে। তার মানে বেশ বড় একটা জিনিস, আমার ঝামেলা কমে গেল। তাহলে আমরা বর্ণনা টর্ণনা পড়বো না, বাট শুরুতে একটু পড়া আছে তো ভাইয়া, সেটা একটু পড়ি। দেখো একদম ফার্স্টেই লেখা আছে নামকরণ পদ্ধতি 3টা, তারপরে 1 2 3 3টা নাম আছে। বলছি না 3টা থাকলে এখান থেকে কোশ্চেন হয়। তাহলে কোশ্চেন হতে পারে জৈব যৌগের নামকরণ পদ্ধতি 9 কোনটা। তুমি কি কি পদ্ধতি আছে জাস্ট নামগুলা শিখো। একটা সাধারণ বা প্রচলিত পদ্ধতি, 2 নাম্বার উদ্ভূত বা জাতক পদ্ধতি, 3 নাম্বার জেনেভা বা ইউপেক পদ্ধতি। তাহলে আমাকে এমসিকিউ উত্তর দাও তো ভাইয়া, নিচের কোনটি জৈব যৌগের নামকরণ পদ্ধতি 9? সাধারণ পদ্ধতি, 2 নাম্বার জাতক পদ্ধতি, 3 নাম্বার জেনেভা পদ্ধতি, 4 নাম্বার বার্সেলোনা পদ্ধতি। বলো কোনটা 9? 1 2 3 নাকি 4? কোনটা হবে উত্তর? 4 নাম্বারটা। ইয়েস। দেন সাধারণ পদ্ধতি, এখানে দেখো বেশ কিছু নামের অর্থ আছে, যেমন পিঁপড়া, ফর্মিকা, ফর্মিক অ্যাসিড। তাহলে তোমাকে কোশ্চেন করবে লাল পিঁপড়া থেকে কোন যৌগের নামকরণ করা হয়েছে? উত্তর হচ্ছে ফর্মিক অ্যাসিড। প্রস্রাব, ইউরিন, ইউরিয়া, তাহলে কোশ্চেন হবে মানুষের প্রস্রাব থেকে কোন জৈব যৌগের নামকরণ করা হয়েছে? উত্তর হচ্ছে ইউরিয়ার নামকরণ। জাস্ট এই লাইনগুলো একটু পড়বে, এদের বর্ণনা দরকার নাই আমাদের। পরের পেজে আছে হচ্ছে সাধারণ পদ্ধতির পর জেনেভা পদ্ধতির বর্ণনা, এরপর প্রচলিত পদ্ধতি। এত বর্ণনা আমি বলছি নামকরণ আসবে না, সো নামকরণ পড়ে খুব বেশি মাথা নষ্ট করার দরকার নাই। আমরা চলে আসি পরের টপিকসে, এইটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সমানুতা। সমানুতা থেকে আবার বেশ কিছু এমসিকিউ আসে। তাহলে সবার আগে সমানুতার সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞা আমরা পারি, সমান অণু, তাহলে সেম অণু। তাহলে তোমাকে কোশ্চেন করবে যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত অথবা ত্রিমাত্রিক বিন্যাস আলাদা, তাদেরকে কি বলা হয়? তোমার উত্তর হচ্ছে সমাণু বলা হয়। দেন কোশ্চেন করবে সমাণু কয় শ্রেণীতে বিভক্ত? তোমার উত্তর হবে 2 শ্রেণীতে বিভক্ত, একটা গাঠনিক সমাণু আর একটা ত্রিমাত্রিক বা স্থির সমাণু। দেন গাঠনিক সমাণু যাদের গঠনের কারণে হয়, এখানে কোশ্চেন হবে গাঠনিক সমাণু কয় প্রকার? 5 প্রকার। প্যাচ লাগাবা না কিন্তু বেয়া। যদি বলে সমাণু কয় প্রকার? 2 প্রকার। গাঠনিক সমাণু কয় প্রকার? 5 প্রকার। দেন খেয়াল করো এখানে 5টা সমাণুর নাম দেয়া আছে, 1 2 3 4 5। তাহলে এখান থেকে 3টা নাম, অন্য জায়গা থেকে আরো একটা নাম।
টোটাল 4 অপশন দিয়ে কোশ্চেন হতে পারে না নিচের কোনটা গাঠনিক সমাণু নয়? তাহলে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই সমাণুর নামগুলা মনে রাখা। সমাণু দুই প্রকার, গাঠনিক সমাণু আর ত্রিমাত্রিক বা স্টিরিও সমাণু। গাঠনিক সমাণু আবার 5 প্রকার, এই যে 5টা নাম আছে, চেইন, অবস্থান, কার্যকরীমূলক, মেটামারিজম, টটোমারিজম। তোমাকে কোশ্চেন করবে নিচের কোনটা গাঠনিক সমাণু নয়। এই 5টা নাম সহজে মনে রাখতে পারো তোমরা এই একটা কথা দিয়ে। মনে রাখবা গাঠনিক সমাণুগুলোর নাম আচমকা, আচমকা। কি কি দেখো, আ না অ দিয়ে একটা নাম আছে অবস্থান সমানুতা, চ দিয়ে চেইন সমানুতা, মতে মনে রাখো মারিজম, মারিজম মনে রাখো, দুইটা মারিজম আছে, তাহলে একটা মেটামারিজম আর একটা টটোমারিজম। তাহলে ম দিয়ে মনে রাখতেছি মারিজম, আর কা দিয়ে কার্যকরীমূলক সমানুতা। মনে থাকবে নামগুলা? তাহলে আমাকে উত্তর দাওতে দেখিবে পারো কিনা। নিচের কোনটা গাঠনিক সমানুতা নয়? অপশন এ অবস্থান সমানুতা, অপশন বি চেইন সমানুতা, অপশন সি জ্যামিতিক সমানুতা, অপশন ডি কার্যকরীমূলক সমানুতা। কোনটা হবে তোমার উত্তর? এ, বি, সি নাকি ডি? বলো নিচের কোনটা গাঠনিক সমানুতা নয়? কোনটা হবে উত্তর? গালিব, ভেরি গুড, সি নাম্বারটা। তাহলে আমরা নামগুলা পারি আচমকা। আর ত্রিমাত্রিক সমাণু দুইটা আছে, একটা জ্যামিতিক একটা আলোক, এই নাম দুইটা এমনি মনে থাকবে। দেন খেয়াল করো এই যে এখানে প্রত্যেকটা সমানুতার সংজ্ঞা আছে। চেইন সমানুতা কাকে বলে? পরেরটা দেখো 2 নাম্বার অবস্থান সমানুতা, এই যে কার্যকরীমূলক সমানুতা, কোন একটা সংজ্ঞা তুলে দিয়ে তোমাকে কোশ্চেন করবে এটাকে কি সমানুতা বলা হয়। তার মানে আমাকে এই 5টা সংজ্ঞা জানতে হবে, বাট এই সংজ্ঞাগুলো আমরা মুখস্থ করব না, নামের সাথে মিল আছে, বুঝে বুঝে পড়িবে। তাহলে আগে 1 নাম্বারটাতে চলে আসি, চেইন সমানুতা কাকে বলে? চেইন, চেইন মানে হচ্ছে শিকল বা শাখা বা কাঠামো। যৌগটার যে কাঠামোটা সেটাই কি তার চেইন স্ট্রাকচার না? তাহলে ভাই সংজ্ঞার ভিতরে যদি কাঠামো শব্দটা থাকে সেটাই হবে চেইন। তাহলে আমরা সংজ্ঞা মনে রাখবো কিভাবে? তোমাকে সংজ্ঞা মনে রাখার দরকার নাই, তোমাকে কোশ্চেনেই তো সংজ্ঞাটা তুলে দিবে, দেন বলবে এটাকে কি সমানুতা বলে। তাহলে তুমি আমার কোশ্চেন শুনো, দুইটা যৌগের ক্ষেত্রে কার্বন কাঠামোর ভিন্নতার জন্য পারস্পরিক যেই সমানুতা হবে তাকে কি সমানুতা বলা হবে? তাহলে এত কিছু মনে রাখবো না, কাঠামো শব্দটা শুধু মনে রাখি। এই যে দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি, এই জায়গাতে আছে কাঠামো। তাহলে কোন সংজ্ঞাতে যদি কার্বন কাঠামোর কথাবার্তা থাকে সেটা কোন সমাণু হবে? সেটা হবে চেইন সমাণু। আমার পুরো সংজ্ঞা মনে রাখার দরকার নেই, আমি কাঠামো শব্দ দিয়ে মনে রাখতেছি। 2 নাম্বারটাতে যাই, নাম হচ্ছে অবস্থান সমানুতা। এখানেও দেখো অবস্থানের কথাটা আছে, এই যে অবস্থানের পার্থক্যের জন্য। তাহলে এমসিকিউ কি কোশ্চেন, দুইটা যৌগের ক্ষেত্রে কার্যকরীমূলকের অবস্থানের পার্থক্যের জন্য পারস্পরিক যেই সমানুতা ঘটে তাকে কি সমাণু বলা হয়? উত্তর হচ্ছে অবস্থান সমাণু। তাহলে 3 নাম্বার কার্যকরীমূলক সমাণু, এখানেও দেখো বলা আছে কার্যকরীমূলকের ভিন্নতা। তাহলে দুইটা যৌগের ক্ষেত্রে কার্যকরীমূলকের ভিন্নতার জন্য পারস্পরিক যেই সমানুতা হয় তাকে কি সমানুতা বলা হবে? উত্তর হবে কার্যকরীমূলক। নামের সাথে মিল আছে না বে সংজ্ঞা? আরো 2টা বাকি আছে। 4 নাম্বার মেটামারিজম কাকে বলে? আগে সংজ্ঞাটা পড়ো, নামের সাথে কিভাবে মিল আছে দেখাই দিব। একই সমগোত্র শ্রেণীর অন্তর্ভুক্ত সমাণুগুলোতে যখন কার্যকরীমূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা থাকে, তাহলে এখানে কিসের ভিন্নতা? কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতা, তখন তাকে বলা হয় মেটামার, আর ঘটনাটাকে বলে মেটামারিজম। মানে কি একটু দেখো উদাহরণ। যেমন এই যৌগ দুইটা, একটার নাম মিথক্সি প্রোপেন আর একটার নাম ইথক্সি ইথেন, এরা হচ্ছে পরস্পরের মেটামার সমাণু, কিন্তু এদের টোটাল কার্বন তো 4টাই, তাহলে টোটাল কার্বনের ভিন্নতা না। দুটাতেই দেখো কার্যকরীমূলক হচ্ছে ও। এবার বাম পাশ দেখো, একটা ও এর বাম পাশে আছে 1 কার্বন, কিন্তু অন্যটার বাম পাশে আছে 2 কার্বন, তার মানে বাম পাশে কার্বনের সংখ্যার ভিন্নতা। আবার ডান পাশে দেখো একটাতে আছে 3 আর একটা ডান পাশে আছে 2, তার মানে লেফটে লেফটে, বামে বামে অথবা ডানে ডানে এরকম যদি কার্বনের সংখ্যার ভিন্নতা থাকে তাহলে যে সমানুতাটা হয় তার নামই হচ্ছে মেটামারিজম।
তাহলে এই সংজ্ঞাটা আমি সহজ করে মনে রাখতে পারি কিভাবে? আমরা দেখলাম মেটামারিজমের ক্ষেত্রে কোনোটার বাম পাশটা একটু ছোট, আবার অন্যটার বাম পাশটা একটু বড়, মানে কোনটার বাম পাশ একটু চিকন, অন্যটার বাম পাশটা হচ্ছে মোটা, আবার রাইট সাইড ডান সাইড একটার একটু মোটা, অন্যটার রাইট সাইডটা একটু চিকন। তাহলে এরকম মোটা চিকন হলে যেই সমানুতা তার নামই হচ্ছে মোটামারিজম না, মেটামারিজম। তাহলে মনে রাখার উপায় হচ্ছে মেটামারিজম মোটা চিকন হয়। মোটা চিকন হওয়া মানেই হচ্ছে কার্বনের সংখ্যার কম বেশি হয়। তাহলে আবার এমসিকিউ উত্তর দাও। দুইটা যৌগের ক্ষেত্রে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন পরমাণুর সংখ্যার ভিন্নতার জন্য পারস্পরিক যে সমানুতা হয় তাকে কি সমানুতা বলা হয়? বুঝা গেল ভাইয়া? মেটামারিজম কার্বনের সংখ্যার ভিন্নতা বা মোটা চিকন হয়। 5 নাম্বারটা যাই, টোটোমারিজম। টোটোমারিজম কথার সাথে মিল আছে। টোটো কোম্পানি নাম শুনছো না? টোটো কোম্পানি অনেক এলাকায় বলে। কাকে বলে? যে কোনো কাজ করে না, জাস্ট টোটো করে সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, তাকে বলা হয় টোটো কোম্পানির ম্যানেজার। তাইলে টোটো কোম্পানির ম্যানেজার সে সারাদিন ঘুরে ফিরে বেড়ায়, কোনো এক জায়গায় স্থির হয়ে কোনো অফিসে সে কাজ করে না। ঘুরে ফিরে বেড়াইলে সে কি স্থির থাকে নাকি গতিশীল থাকে? গতিশীল। এখানেও এই যৌগ দুইটা পরমাণু এক পাশ থেকে আরেক পাশে ঘুরে ফিরে বেড়ায়, তাহলে তুমি শুধু মনে রাখো এই কথাটা গতিশীল। তাহলে এমসিকিউ কোশ্চেন হচ্ছে গতিশীল কার্যকরী মূলক সমানুতা কাকে বলা হয়? তোমার উত্তর হচ্ছে টোটোমারিজমকে বলা হয়। তাহলে 5টা সংজ্ঞা মাথায় ঢুকছে বেয়া? চেইন মানে কাঠামো, অবস্থান মানে এখানে অবস্থানের পার্থক্য, কার্যকরী মূলক সমানুতা মানে কার্যকরী মূলকের পার্থক্য, মেটামারিজম মানে মোটা চিকন, আর টোটোমারিজম মানে টোটো কোম্পানির মতো গতিশীল। শেষ। তাহলে আমরা সংজ্ঞা পারি। দেন প্রত্যেকটা সংজ্ঞার নিচে যে উদাহরণগুলো দেখা যায় তোমরা শুধু বাংলা নামগুলো একটু পড়ে নিও বেয়া, সংকেতগুলো পড়ার দরকার নাই। দুইটা যৌগ দিয়ে বলতে পারে এরা কেমন সমাণু, উদাহরণগুলো একটু মুখস্থ করবা। ওকে, এখানে আরেকটা পড়া আছে খুব ইম্পর্টেন্ট। মেটামারিজম এক বিশেষ ধরনের সমাণু। দেখো মেটামারিজম সবাই দেখায় না, এই লাইনটা বেয়া। মেটামারিজম কে কে দেখায়? ইথার, কিটোন আর সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে মেটামারিজম ঘটে। তাহলে এই লাইনটা মনে রাখতে হবে। আরেকটা বইয়ে লেখা আছে ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, আবার সেকেন্ডারি অ্যালকোহলেও নাকি হইতে পারে। তাহলে এই 4টা নাম মনে রাখবো কিভাবে? মেটামারিজম যে দেখায় আমরা মনে রাখবো সে কই। সে দিয়ে 2টা নাম, সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যালকোহল, ক দিয়ে কিটোন, ই দিয়ে ইথার। তাহলে যে মেটামারিজম দেখায় সে কই। ওকে, উদাহরণগুলো তো পড়বো বলছি। আমরা যাই পরের সমাণু, জ্যামিতিক সমাণু। জ্যামিতিক সমাণুর সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে শর্ত। 2টা শর্ত। 1 নাম্বার শর্ত হচ্ছে অ্যালকিন। তাহলে সবার ক্ষেত্রে জ্যামিতিক সমাণু হয় না, কার ক্ষেত্রে হয়? প্রতিস্থাপিত অ্যালকিন। এটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন 2022 আসছে এটা পরীক্ষায়। নিচের কোনটাতে জ্যামিতিক সমানুতা দেখা যায়? উত্তর হচ্ছে প্রতিস্থাপিত অ্যালকিন। এবং তাদের গঠন কেমন হইতে হবে? চাক্রিক হইতে হবে। তাহলে জ্যামিতিক সমাণু শর্ত 2টা আমরা পারি। জ্যামিতিক সমাণু আবার 2 প্রকার, একটাকে বলা হয় সিস, আরেকটাকে বলা হয় ট্রান্স। এই যে দেখো এখানে সিস বলা হয়, ট্রান্স বলা হয়, এদের সংজ্ঞা আছে। সংজ্ঞা মনে রাখবো আমরা কিভাবে? মনে রাখা খুব ইজি। সিস মানে সেম, এটা মনে রাখলেই হয়। তুমি মনে রাখবা এস দিয়ে সিস, এস দিয়ে সেম, যদিও সি দিয়ে, বাট উচ্চারণে এস দিয়েও বলা যায়। সিস মানে সেম। সেম মানে কি? একই দিকে। তাহলে একই রকম কনফিগারেশন, একই দিকে থাকে, জাস্ট সেম দিকে থাকে, এই কথাটা দেখো মার্ক করে দিছি, তখন তাকে বলা হয় সিস। তাহলে আমরা মনে রাখবো সিস থাকে সেম দিকে, ট্রান্স থাকে ট্রান্সভার্স দিকে। ট্রান্সভার্স মানে কোনাকুনি বা বিপরীত দিকে থাকে। তাহলে একই রকম পরমাণু বা মূলকগুলা যখন সেম দিকে থাকে তখন থাকে কি সমাণু বলে? তোমার উত্তর হবে সিস সমাণু। যখন ট্রান্সভার্স বা কোনাকুনি বা বিপরীত দিকে থাকে তখন তাকে বলা হয় ট্রান্স সমাণু। ওকে, তাহলে সিস ট্রান্সের সংজ্ঞা আমরা পারবো। জ্যামিতিক সমাণুদের সাধারণ ধর্ম পরের পেজে এই জায়গাটা আছে, খুব ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি পড়ে দেখো, এখান থেকে সত্য মিথ্যা কোশ্চেন আসতে পারে। ট্রান্স সমাণুর গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক কম, এই যে এখানে আছে, এটা বেশি এটা কম, পড়ো, একটু পড়ে দেখো। তাহলে এখান থেকে কোশ্চেন কিভাবে আসবে? তোমাকে কোশ্চেন করবে সিস সমাণুর ক্ষেত্রে নিচের কোনটা সত্য, ট্রান্স সমাণুর ক্ষেত্রে নিচের কোনটা মিথ্যা, অথবা সিস সমাণুর বৈশিষ্ট্য কোনটা, ট্রান্স সমাণুর বৈশিষ্ট্য নয় কোনটা। এত কিছু মনে রাখার দরকার নাই।
আমরা সংক্ষেপে মনে রাখবো। কিভাবে? আমরা জাস্ট মনে রাখবো সিসের দুইটা কম। কি কি কম দেখো। 1 নাম্বার সিস সমানুর গলনাঙ্ক কম, 2 নাম্বার সিস সমানুর সুস্থিতি কম। শেষ, পড়া শেষ। সিসের এই দুইটাই শুধু কম, গলনাঙ্ক কম আর সুস্থিতি কম। তাহলে এই দুইটা কম, তার মানে আর বাকি সবকিছুই হচ্ছে সিসের ক্ষেত্রে বেশি। তাহলে ট্রান্স হবে তার উল্টাটা হবে। ট্রান্স সমানুর ক্ষেত্রে এই দুইটা হচ্ছে বেশি আর বাকি সবই হচ্ছে কম। আবার বলে দেই, সিস ট্রান্সের কি বেশি কি কম এত কিছু মনে রাখার দরকার নাই। আমি শুধু মনে রাখতেছি সিসের দুইটা কম। কোন দুইটা কম? গলনাঙ্ক কম আর সুস্থিতি কম। তাহলে সিসের দুইটা কম মানে সিসের আর বাকি সবকিছুই বেশি। ট্রান্স হচ্ছে উল্টাটা, ট্রান্সের এই দুইটা বেশি, বাকি সবকিছু কম। তাহলে এখান থেকে সত্য মিথ্যা কোশ্চেন আসতে পারে, এগুলো তোমাকে পারতে হবে। এখানে দেখো, এই যে সিস সমানুর পানিতে দ্রবণীয়তা বেশি, সিস সমানুর স্ফুটনাঙ্ক বেশি। কোনটা বেশি কোনটা কম এটা আগেই পড়ে ফেলছি, ওই পড়া দিয়ে এগুলাও হয়ে যাচ্ছে। তাহলে সবকিছু মনে রাখতেছি না, শুধু মনে রাখতেছি সিসের দুইটা কম, গলনাঙ্ক আর সুস্থিতি। এখানে খেয়াল করো জ্যামিতিক সমানুতার ব্যাখ্যা। জ্যামিতিক সমাণু কিভাবে হয় চিত্র সহ ব্যাখ্যা করো, 5 মার্কস। এমসিকিউতে আসবে চিত্র ব্যাখ্যা। শুরুতেই তো বলছি আমরা যাই পড়ি না কেন আমার মাথায় থাকবে এমসিকিউ। তাহলে এখানে যেহেতু এমসিকিউ নাই, এগুলো আমার পড়ে মাথা নষ্ট করার দরকার নাই। আলোক সক্রিয় সমানুতা। আলোক সমানুর 3টা বৈশিষ্ট্য আছে। সো কোশ্চেন হবে বৈশিষ্ট্য 9 কোনটা তোমাকে জানতে হবে এই 3টা শব্দ। 1 নাম্বার কথা আমরা সবাই জানি কাইরাল কার্বন থাকতে হয়। তাহলে আলোক সমাণু হতে হলে কি কার্বন থাকতে হবে? কাইরাল কার্বন। কাইরাল কার্বন থাকলে কেমন প্রতিবিম্ব হয়? মিরর ইমেজ, দর্পণ প্রতিবিম্ব। আর দুইটা দর্পণ প্রতিবিম্ব পরস্পরের অসমাপতিত হয়। খেয়াল রেখো কিন্তু সমাপতিত না, অসমাপতিত। তাহলে এই শব্দ 3টা চেঞ্জ করে দিয়ে বলতে পারে আলোক সমাণুর বৈশিষ্ট্য 9 কোনটা। এটা আমরা পারবো। দেন পরের পেজে আলোক সমাণু কিভাবে ঘটে ব্যাখ্যা করছে, আয়নায়কে ব্যাখ্যা করছে হাতের ডান বাম। বাট আমি তো পরীক্ষা দিব এমসিকিউ, সো আমি এগুলা ব্যাখ্যা টেখ্যা মাথায় রাখার দরকার নাই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা মান। আলোক সমাণুর এই যে দুইটা আবর্তন কোণের মান আছে, দুইটাই ল্যাকটিক অ্যাসিড, দুইটারই আবর্তন কোণের মান হচ্ছে 2.24। বাট যেটা ডি ল্যাকটিক অ্যাসিড সেটার আবর্তন কোণের মান +2.24, আর যেটা এল ল্যাকটিক অ্যাসিড সেটা হচ্ছে -2.24। তাহলে এই মানগুলো একটু মনে রেখো। এদের আবার আর কিছু নাম আছে, সেটা এখানে আছে। এই যে আলোক সমাণুর ধর্ম 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এনানসিওমারিজম। একটু আগে যে দুইটা মান দেখছি ওই ঘটনাটাই এনানসিওমারিজম। একই রকম দুইটা যৌগ, দুইটাই ছিল ল্যাকটিক অ্যাসিড, যাদের আলোক সক্রিয়তার মান একই 2.24, কিন্তু দিক বিপরীত দিকে, একটা ডান দিকে প্লাস আর একটা বাম দিকে মাইনাস। এরকম যৌগকে পরস্পরের কি বলা হয়? তোমার উত্তর হবে এনানসিওমার বলা হয়। আর এই ঘটনাটাকে বলা হয় এনানসিওমারিজম। তাহলে এনানসিওমারিজম কি জিনিস? একই রকম দুইটা যৌগ যাদের আলোক সক্রিয়তার মান একই বাট দিক বিপরীত দিকে। আর রেসিমিক মিশ্রণ, দুইটা এনানসিওমারের সমান পরিমাণ মিশ্রণকে কি বলা হয়? উত্তর হচ্ছে রেসিমিক মিশ্রণ। সমান সমান, কিন্তু একজন তো প্লাস আর একজন তো মাইনাস। তাহলে মিশাইলে সেটা আলটিমেটলি হয়ে যাবে 0। 0 মিন্স আলোক নিষ্ক্রিয়। তাহলে পরীক্ষায় যদি বলে রেসিমিক মিশ্রণ আলোক সক্রিয়, ট্রু না ফলস হবে বলো তো ভাইয়া? কখনোই আলোক সক্রিয় না, সে হবে আলোক নিষ্ক্রিয়। তাহলে এখানে ট্রু ফলস আকারে কোশ্চেন আসতে পারে। সমানুতা আমরা পড়ে আসছি, সমাণু 2 প্রকার, গাঠনিক সমানুতা 5 প্রকার, এগুলা সব আমাদের আগের পড়া। এবার আমরা পরে একটা ইম্পর্টেন্ট টপিকসে চলে আসি, 2.6.6। অপ্রতিসম কার্বন পরমাণুর সংখ্যা থেকে আলোক সমাণুর সংখ্যা বের করা। জিনিসটা কি? অপ্রতিসম কার্বন মানে হচ্ছে কাইরাল কার্বন। তোমাকে এখানে কোশ্চেন করবে কোন যৌগের একটা কাইরাল কার্বন থাকলে তার কয়টা আলোক সমাণু হবে? 2টা থাকলে, 3টা থাকলে, 5টা কাইরাল কার্বন থাকলে তার কয়টা আলোক সমাণু হবে? আগে আমি তোমাকে লাইনগুলো দেখাই দিই, বাট এখান থেকে আমরা এমসিকিউ মুখস্থ করব না, হিসাব করে বুঝে বুঝে বের করতে পারবো। তাহলে আগে দেখো ভাইয়া, এখানে লেখা আছে একটা মাত্র অপ্রতিসম কার্বন, তার মানে কোন যৌগে একটা কাইরাল কার্বন থাকলে তার কয়টা আলোক সমাণু সম্ভব? এই যে লেখা আছে 2টা আলোক সমাণু সম্ভব। কিভাবে 2টা একটু পরে বুঝবো। 2 নাম্বার পয়েন্ট, 2টা ভিন্ন অপ্রতিসম কার্বন। এখানে 2টা কাইরাল কার্বন আছে যারা কিনা আলাদা আলাদা রকমের ভিন্ন,
সেখানে মোট কয়টা সমাণু হবে? 4টা আলোক সক্রিয় সমাণু হবে। কিভাবে 4টা পরে বুঝতেছি। 3 নাম্বার পয়েন্টটা একটু দেখো ভাইয়া, এখানে বলা আছে 2টা সদৃশ কাইরাল কার্বন। এই যৌগের 2টা কাইরাল কার্বন আছে সদৃশ মানে সেম, তাহলে এখানে মোট কয়টা সমাণু সম্ভব? 3টা। কিভাবে 3টা এগুলো একটু পরে বুঝবো। দেন এখানে একটা শব্দ আছে আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু বলা হয়, এই যে বোল্ড করা লাইন মেসো সমাণু। পরের পেজে দেখো বেশ কিছু সূত্র আছে, এই যে এখানে দেখা যায় 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n টা, 2 টু দি পাওয়ার n-1, n-2/2, এই জিনিসগুলো টোটালি বুঝবো। তাহলে আগে বুঝো, পরে আমি তোমাকে এমসিকিউ কোশ্চেন কি আসবে সেটা বলতেছি ভাইয়া। এই আলোক সমাণুর সংখ্যা বের করতে গেলে সবার আগে আমাকে বুঝতে হবে মেসো সমাণু কাকে বলে বা মেসো যৌগ কি জিনিস। আগে বুঝো মেসো যৌগ কি জিনিস। মেসো যৌগ একটাই যৌগ, সে কিন্তু কোনো মিশ্রণ না, সে একটাই যৌগ, কিন্তু এই যৌগটার ভিতরে 2টা অংশ থাকবে এবং তার 2 অংশে 2টা কাইরাল কার্বন থাকবে যারা কিনা সেম রকমের, একই রকম কাইরাল কার্বন। তাহলে যৌগটার একটা অংশের আলোক সক্রিয়তার মান যা হবে, আরেক অংশ তো সেম কাইরাল কার্বন, তাহলে সেটার মানও সেম একই হবে। কিন্তু যৌগটার একটা অংশের আলোক সক্রিয়তার দিক যেদিকে থাকবে, আরেক অংশের দিক থাকবে তার বিপরীত দিকে। তার মানে যৌগটার একটা অংশ প্লাস আরেকটা অংশ মাইনাস। তাহলে পুরো যে যৌগটা প্লাস মাইনাস মিলে আলটিমেটলি সে 0 হয়ে যাচ্ছে না? 0 মিন্স আলোক নিষ্ক্রিয়। এরকম যৌগের নামই হচ্ছে মেসো যৌগ। কেমিস্ট্রি বইতে মেসো যৌগের উদাহরণ আছে এই যে টার্টারিক অ্যাসিড। তাহলে টার্টারিক অ্যাসিড কিভাবে মেসো, জিনিসটা কঠিন, আমি একটু সহজ করে বুঝি, আবার বুঝি, বেশ কয়েকবার বুঝবো ভাইয়া। ধরো আমি একটা টার্টারিক অ্যাসিড বা আমি একটা মেসো যৌগ বা তুমি একটা মেসো যৌগ। তুমি চিন্তা করো তোমার 2টা অংশ, এই যে দেখো আমার 2টা অংশ, আমি যদি মাঝ বরাবর ভাগ করি, একটা হচ্ছে আমার ডান পাশ আর একটা হচ্ছে আমার বাম পাশ। আমার 2 পাশে 2টা কাইরাল কার্বন আছে সেম রকম। কাইরাল কার্বন মানে কি? যেই কার্বনে 4টা ভিন্ন উপাদান থাকে। ধরো আমার ডান পাশের চোখ, কান, হাত, পা হলো 4টা ভিন্ন উপাদান, তাহলে এটা একটা কাইরাল কার্বন হলো। সেম রকম চোখ, কান, হাত, পা আমার বাম পাশেও আছে না? একই রকম তো নাকি? না ডান হাত একটু ছোট বাম হাত একটু বড়, সেম না? তাহলে ভাইয়া একই রকম যেহেতু কাইরাল কার্বন, তাহলে ধরো আমার ডান অংশের সক্রিয়তা হচ্ছে 5 ডিগ্রি, বাম অংশ তো তাই হবে 5 ডিগ্রি হবে, কিন্তু যেটা আমার ডান পাশ সেটা হবে +5, যেটা বাম পাশ সেটা হবে -5। তাহলে আলটিমেটলি পুরো যে আমি, সে আমি কি 0 হচ্ছি না? এই আমার নামই হচ্ছে মেসো যৌগ। তাহলে মেসো যৌগ জিনিসটা বোঝা গেল। মেসো যৌগ আলোক সক্রিয় নাকি আলোক নিষ্ক্রিয়? আলোক নিষ্ক্রিয়, কিন্তু তার ভিতরে কিন্তু কাইরাল কার্বন আছে এবং জোড় সংখ্যক কাইরাল কার্বন আছে এবং একই রকমের কাইরাল কার্বন। একটা 5 ডিগ্রি আর একটা 7 ডিগ্রি, এরকম হলে তো আর 0 বানানো সম্ভব না। তাহলে মেসো যৌগ জিনিসটা ক্লিয়ার ভাইয়া? একটু কমেন্ট করে জানাও মেসো যৌগ জিনিসটা বুঝছো কিনা। মেসো যৌগ জিনিসটা বোঝা গেল কিনা? অনেকক্ষণ হয়ে গেছে, আশা করি আর বেশিক্ষণ পড়াবো না, বিরক্ত হয়ে যাচ্ছ, বাট আর একটু যাই আছে একটু ধৈর্য ধরে পড়বে। মেসো যৌগ জিনিসটা ক্লিয়ার? বুঝছি ভাইয়া? ইয়েস অর নো তা বললেই হবে, না বললে আমি আবার বুঝাবো। মেসো যৌগ জিনিসটা আমরা বুঝছি, ক্লিয়ার, ওকে ঠিক আছে। এবার আমাকে বলো কাইরাল কার্বন থেকে আমরা আলোক সমাণুর সংখ্যা বের করতে গেলে সেখানে আবার আলোক নিষ্ক্রিয় মেসো সমাণু হবে কিনা, এই বিষয়টাও মাথায় রাখতে হবে না? অবশ্যই রাখতে হবে, কারণ আলোক সমাণুর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আলোক নিষ্ক্রিয় মেসো সমাণুও হয়ে যায়। বাট মেসো সমাণু কখন হয় বলো তো? কাইরাল কার্বনগুলো একই রকম থাকলে মেসো হয় না ভিন্ন রকম থাকলে হয়? একটা 5 ডিগ্রি আর একটা 7 ডিগ্রি ভিন্ন রকম হলে কি মেসো হবে, না সেম হইতে হবে? সেম হইতে হবে এবং জোড় সংখ্যক হইতে হবে। আচ্ছা আবির শরীফ জয় বলতেছে আরেকবার বুঝাবো, ওকে আরেকবার বুঝাচ্ছি ভাইয়া। মেসো যৌগ একটাই যৌগ, তার 2টা অংশ, তার 2টা অংশে কাইরাল কার্বনগুলো একই রকম থাকে, ফলে তার 2টা অংশের আলোক সক্রিয়তার মানও একই আসে, শুধু দিক বিপরীত দিকে থাকে। ফলে একটা অংশ থাকে প্লাস আর একটা অংশ থাকে মাইনাস। পরে আলটিমেট পুরো যে যৌগটা
সে একটা অংশ আরেকটা অংশ পরস্পরের সাথে কাটাকাটি হয়ে জিরো হয়ে যায়, মানে আলোক নিষ্ক্রিয় হয়ে যায়। এরকম যোগের নামই হচ্ছে মেসোযোগ। তাহলে মেসোযোগ হতে হলে কাইরাল কার্বনগুলোকে সেম হইতে হয়, একই রকম হইতে হয়। ঠিক আছে, ওকে। এবার তোমাকে চিন্তা করো, যখন কোশ্চেন করবে বলবে একটা যোগের দুইটা কাইরাল কার্বন আছে, তিনটা কাইরাল কার্বন আছে, তার আলোক সমাণু কয়টা, এবং সেখানে বলেও দিবে দুইটা কাইরাল কার্বন সেম না ডিফারেন্ট, একই রকম দুইটা কাইরাল কার্বন, ভিন্ন রকম তিনটা কাইরাল কার্বন, তখন সমাণু কয়টা এটা বের করার জন্য কিছু সূত্র আছে। এই সূত্রগুলো এখন তোমাকে একটু মনে রাখতে হবে। আমি দেখাই দিই, আরো সহজ করে বলবো, আরো কয়েকবার বলবো, সমস্যা নেই। এটা দেখো, যাদের ভিন্ন রকম কাইরাল কার্বন থাকে আলাদা আলাদা, সেখানে সবাই হবে আলোক সক্রিয় সমাণু, সেখানে কোনো মেসো সমাণু হবে না, কারণ ভিন্ন রকমের কাইরাল কার্বন। সেখানে আলোক সক্রিয় সমাণু হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। n কি জিনিস? কাইরাল কার্বনের নাম্বার। কাইরাল কার্বনের নাম্বার একটা, দুইটা, তিনটা, চারটা হইতে পারে। তাহলে জাস্ট 2 টু দি পাওয়ার ওই মান বসাই দিলে আলোক সক্রিয় সমাণু হয়ে যাবে, কিন্তু মেসো সমাণু হবে না। ঠিক আছে, দেন খেয়াল করো, যদি একই রকমের কাইরাল কার্বন থাকে সেম সেম, তাহলে সেখানে আলোক সক্রিয় হইতে পারে, আবার মেসো হইতে পারে। আলোক সক্রিয় কিভাবে বেয়া? ধরো দুই অংশ সেম, আবার দুইটাই প্লাস, তাহলে তো আর জিরো হবে না, তাহলে সেখানে আলোক সক্রিয় হইতে পারে, আবার যদি প্লাস মাইনাস বিপরীত হয় মেসো হইতে পারে। তাহলে খেয়াল করে দেখো, আলোক সক্রিয় সমাণু হবে সেখানে 2 টু দি পাওয়ার n-1 সংখ্যক, আর মেসো সমাণু হবে 2 টু দি পাওয়ার n-2/2 সংখ্যক। এই সূত্রটুকু তোমাকে শুধু মনে রাখতে হবে। তোমার কাজ হচ্ছে ভাইয়া জাস্ট এতটুকু মনে রাখা। এতক্ষণ যা বলছি ওগুলা যদি নাও বুঝো, তুমি এমসিকিউ ঠিকই পারবা, কারণ পরীক্ষায় কোশ্চেন আসবে কিভাবে। পরীক্ষায় তোমাকে n এর মান দিয়ে দিবে এবং সেখানে একই রকম না ভিন্ন রকম এই কথাটাও বলে দিবে, তুমি শুধু সূত্র ধরে হিসাব করবা, পারবা না। তাহলে এবার ফাইনাল কথায় আসি ভাইয়া, এতক্ষণ যা বলছি এগুলা ফাইনাল কথা না, এখন যেটা বলবো এটা হচ্ছে ফাইনাল কথা। পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে শুনো আমার কোশ্চেন, এবং সাথে সাথে তোমরা উত্তর দিয়ে দাও ভাইয়া। ধরো এই কোশ্চেনটা আসছে, একটা যোগের দুইটা ভিন্ন রকমের কাইরাল কার্বন আছে, তাহলে তার আলোক সক্রিয় সমাণু কতটা? বলো ভাইয়া। n এর মান দিয়ে দিলাম 2, ভিন্ন রকম সেটা বলেও দিলাম। তাহলে তোমার এমসিকিউ কোশ্চেন হচ্ছে আলোক সক্রিয় সমাণু কতটা? বলো, উত্তর দাও। একটা যোগের দুইটা ভিন্ন রকম কাইরাল কার্বন থাকলে ওই যোগের আলোক সক্রিয় সমাণু কতটা? 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 2 মানে কত ভাইয়া? ইজি। তাহলে আরো কোশ্চেন করি, আবার উত্তর দাও ভাইয়া। একটা যোগের দুইটা ভিন্ন রকমের কাইরাল কার্বন থাকলে ওই যোগের মেসো সমাণু কতটা? 0, 1, 2, 3, 4, 5, কোনটা হবে উত্তর? মেসো কয়টা হবে? ভিন্ন রকম কাইরাল কার্বন হলে সেখানে কোনো মেসো সমাণু হবে না, তাহলে মেসো হবে 0টা। তাহলে আরো কোশ্চেন করি ভাইয়া, একটা যোগের দুইটা সেম একই রকম কাইরাল কার্বন থাকলে তাহলে তার আলোক সক্রিয় সমাণু হবে কতটা? বলো। 2 টু দি পাওয়ার 2-1, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 এর মান হচ্ছে 2, তাহলে সেখানে আলোক সক্রিয় সমাণু হবে 2টা। আরেকটা কোশ্চেন করি, একটা যোগের দুইটা একই রকমের কাইরাল কার্বন থাকলে তার মেসো সমাণু কতটা? বলো। দুইটা একই রকমের কাইরাল কার্বন আছে, তাহলে তার মেসো সমাণু কতটা ভাইয়া? 2 টু দি পাওয়ার 2-2/2। 2-2 মানে 0, 0/2 মানে আলটিমেটলি সেটা 0, বাট যে কোনো টু দি পাওয়ার 0 মানে কিন্তু 0 না। 2 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে তার মেসো সমাণু কয়টা? একটা। তাহলে আলোক সমাণু 2টা, মেসো সমাণু একটা, তাহলে মোট সমাণু 3টা। বুঝছি ভাইয়া, আরেকবার বলি, অনেকে বুঝছো অনেকবার বুঝো নাই, আমিও এত সহজে বুঝি না, আমি বারবার পরে একটা সামারি নিয়ে আসছি। ফাইনাল কথাটা শুনো, তোমার কাজ এই সূত্রটুকু মনে রাখা। তোমাকে পরীক্ষায় n এর মান দিয়ে দিবে,
একই রকম না ভিন্ন রকম সেই জিনিসটাও দিয়ে দিবে, তুমি শুধু সূত্র ধরে হিসাব করবা। পারবা না বেয়া? এবার আমাকে বলো ইয়েস অর নো, এবার কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে? আগে যে পড়াগুলো পড়াইছি ওগুলা ছিল জিনিসটা বুঝানোর জন্য, আর এখন যে কথাটা বললাম এটা হচ্ছে পরীক্ষায় এমসিকিউ কিভাবে আসবে। তাহলে এন এর মান 2, 3, 4, 5 যা খুশি দেখ, পারবো হিসাব করতে? ইয়েস অর নো, জাস্ট এটাই বলে দাও। বুঝে গেল? যদি বুঝে থাকো তাহলে আরো কিছু কোশ্চেনের উত্তর দাও। এই কোশ্চেনটার উত্তর দাও, দেখি পারো কিনা। বলো কি হবে, এ, বি, সি নাকি ডি? চারটা ভিন্ন, খেয়াল করো কিন্তু কোশ্চেনের ভিতর আছে সব। গ্লুকোজের চারটা ভিন্ন কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন আছে। তাহলে গ্লুকোজের সমাণু কয়টা? টু টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে উত্তর হচ্ছে এখানকার সি নাম্বারটা, 3 নাম্বারটা, 16টা। আরেকটা কোশ্চেনের উত্তর দাও এটা। যদি কোনো যোগের চারটা সদৃশ, সদৃশ মানে একই রকম, তাহলে তার আলোক শক্তির সমাণু কতটা? এবার কোনটা হবে উত্তর বলো। 2 টু দি পাওয়ার n-1, n এর মান এখানে 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 - 1, 2 কিউব। 2 কিউবের মান হচ্ছে কোনটা হবে উত্তর এবার? 8টা। বুঝছি ভাইয়া? আরেকবার বাসায় বসে পড়ো, বইটা পড়ো, আমি সামারি দিয়ে রাখছি, জাস্ট আরেকবার বই পড়লে আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো মুখস্থ করো না, বাট এগুলা পরীক্ষায় অনেকবার আসছে, ঠিক আছে? একটু কষ্ট করে এই পড়াটা আরেকবার দেখো ভাইয়া। আমরা পরের টপিকসে যাই, 2.7 সংকেত থেকে গাঠনিক সমাণুর সংখ্যা বের করা। এখানে আসলে বোঝার জিনিস কম, এখান থেকে মুখস্থ করার জিনিস বেশি। যেমন দেখো এখানে লেখা আছে কার্বন পরমাণুর সংখ্যা বাড়ার সাথে সাথে চেইন সংখ্যা বাড়ে। 4টা কার্বন থাকলে 2টা, 5টা থাকলে 3, 6টা থাকলে 5, 7টা থাকলে 9, 10টা থাকলে 75। এই যে সামারি। যদি কোনো যোগের 4টা কার্বন থাকে সে যোগের 2টা চেইন বিন্যাস হয়। 5টা কার্বন থাকলে 3, 6টা থাকলে 5, 7টা কার্বন থাকলে 9, যদি 10টা কার্বন থাকে 75। কেন 75? এটা বুঝাইতে গেলে 75টা গাঠনিক সংকেত আঁকা লাগে। তাহলে ভাই আমার বুঝার দরকার নাই, আমি এতটুকু একটু মুখস্থ রাখবো। কোশ্চেন কিভাবে আসবে সেটা বলে দিই। ধরো এই কোশ্চেনটা, C4H9OH এর কয়টা গাঠনিক সমাণু আছে? আমরা একটু আগেই পড়ছি 4টা থাকলে 2টা হয়, তাহলে এই যোগের কার্বন কয়টা? 4টা। তাহলে আর কয়টা গাঠনিক সমাণু? কি হবে উত্তর বলো তো ভাইয়া? এ, বি, সি নাকি ডি? 2টা হবে, তাহলে উত্তর হবে এ নাম্বারটা। কেন এ নাম্বার? বুঝতে গেলে এখানে অনেকগুলা ছবি আছে, ছবি টবি দরকার নাই, তুমি জাস্ট এইটুকু একটু মুখস্থ করো। 4টা থাকলে 2, 5টা থাকলে 3, 6টা থাকলে 5, 7টা থাকলে 9, 10টা থাকলে 75। বইয়ে এতটুকুই আছে। আমরা পরের পড়াতে যাই, 2.8 অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমা মানে সুগন্ধ। প্রধান অ্যারোমেটিক যৌগের নাম হচ্ছে বেনজিন। এসব পড়া আমরা জানি। অ্যারোমেটিকের হাইড্রোকার্বনকে অ্যারিন বলা হয়, এই কথাটা একটু জানবা। এখানে একটু পড়া আছে, বেনজিনের সমাণু 3 রকম, অর্থ, মেটা, প্যারা। এই যে দেখো 1:2। যদি বেনজিনের এই যে 2টা প্রতিস্থাপক পাশাপাশি কার্বনে থাকে, মানে এটা 1 নাম্বার ধরলে এটা 2 নাম্বার, 1:2, তাকে বলা হয় অর্থ। তাহলে তোমাকে কোশ্চেন করবে অর্থ সমাণুর ক্ষেত্রে 2টা প্রতিস্থাপক কোন অনুপাতে থাকে? তোমার উত্তর হবে 1:2। মেটা কোন অনুপাতে থাকে? 1:3। আর প্যারা থাকে 1:4। তাহলে 3 রকম হতে পারে, অর্থ, মেটা, প্যারা। তাহলে বেনজিনের একটা যৌগ দিয়ে যদি বলে এর কয়টা সমাণু হতে পারে, তোমার উত্তর হবে 3টা সমাণু হতে পারে। কি কি? অর্থ, মেটা, প্যারা। পরের পেজে একটা বক্স দেখা যায়, এই বক্সের ভিতরে দেখো আলকাত্রা থেকে কি কি তেল পাওয়া যায়, ওগুলোর নাম আছে, কোনটা কত তাপমাত্রায়, কত %, এবং কার ভিতরে কি কি থাকে।
এখানে আসলে বোঝানোর তেমন কিছু নাই, এটা ঠাডা মুখস্থ, বাট এটা মুখস্থ করা খুবই সহজ, কারণ এটা সিরিয়াল করা। কিরকম দেখো, নামগুলাও ছোট থেকে বড়, সিরিয়ালটা হচ্ছে ছোট থেকে বড়। তাহলে আগে নামগুলা দেখি, লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল। আস্তে আস্তে বড় হচ্ছে না? তিনটা নাম সিরিয়াল আছে, লঘু, মধ্যম, ভারী। লাস্টের দুইটা একটু খেয়াল রাখবো, একটা সবুজ আর একটা পিচ। লঘু, মধ্যম, ভারী, তারপর সবুজ আর পিচ। নামের পাশে যে আপেক্ষিক গুরুত্বগুলো দেয়া আছে এগুলো ছোট থেকে বড়। দেখো ফার্স্ট একটা 0.97 একটু বড় করব, 1.005, 1.03, 1.09, ছোট থেকে আস্তে আস্তে বড়। কোনটা কত তাপমাত্রায় পাওয়া যায় এটাও ছোট থেকে বড়। ফার্স্ট একটা 170, 170-এর পরে 171 থাকবে, এটা এমনিই বোঝা যায়, তাহলে এটা মনে রাখার দরকার নাই, আমি শুধু ডান সাইডগুলো মনে রাখবো। 170, 230, 270, 400, তাহলে ছোট থেকে বড়। কি কি? 170, 230, 270, 400। কোনটা কত পার্সেন্ট এটাও দেখো ভাইয়া, ছোট থেকে বড়। 5, 7.5, 10, 20, 57.5, ছোট থেকে বড়। আবার বলি, 5, 7.5, 10, 20, 57.5। তাহলে এই তিনটা কলাম মনে রাখা যাবে না ছোট থেকে বড়? একটু মুখস্থ টাইপের পড়া এটা ভাইয়া, বাট এটা সিরিয়াল করে মনে রাখবো। সবচেয়ে বেশি কোশ্চেন আসবে এখানে উপাদানগুলা থেকে, কোনটাতে কি উপাদান থাকে কি থাকে না এটা পড়বো নিচের থেকে। যেমন লাস্টেরটা দেখো, পিচের উপাদান কি যদি কোশ্চেন আসে তোমার উত্তর হবে কোক কার্বন। আমরা জানি রাস্তা পিচ ঢালাই করে, দেখছো না পিচ ঢালাই করতে কালো কালো কি দিয়ে জেনে করে? কালো কালো জিনিসটা হচ্ছে কয়লা, কয়লা মানি হচ্ছে কার্বন। তাহলে পিচের উপাদান হচ্ছে কোক কার্বন। সবুজ তেল উপাদান দুইটার নাম বেশ বড় বড়, বাট লাস্টে আছে সিন আর থ্রিন। তাহলে সবুজ তেলে কি থাকে? সিন অথবা থ্রিন, অ্যান্থ্রাসিন, ফিনান্থিন। ভারী তেল আর মধ্যম তেলে উপাদান হচ্ছে তিনটা, বাট এদের ভিতর দুইটা কমন, কিন্তু ক্রিসল আর ন্যাপথলিন, ক্রিসল আর ন্যাপথলিন দুই জায়গায় কমন। তুমি খেয়াল রেখো, একটাতে ফেনল আর একটাতে কুইনোলিন, এটা আলাদা আলাদা। ফেনল হচ্ছে সাইজে ছোট একটা শব্দ, তাহলে এটা থাকবে ছোটটাতে, মানে হচ্ছে মধ্যম তেলে। কুইনোলিন শব্দটা সাইজে বড়, তাহলে এটা থাকবে বড়টাতে, মানে ভারী তেলে। তাহলে এই চারটা পড়লে লঘু তেলের উপাদান কি সেটা আর পড়ার দরকার হবে না, এমসিকিউ এর অপশন দেখে আমরা পারবো। লাস্টের চারটা পারলে লঘু তেলে কি থাকে ওই চারটা ছাড়া যেগুলো আছে সেগুলো থাকে। ওকে, তাহলে এই বক্স আশা করি তোমরা পারবা। এটা মুখস্থ করার জিনিস, কিন্তু সিরিয়াল করে সহজেই মুখস্থ করা যাবে। পরে খেয়াল করো, এখানে বেশ কিছু সংখ্যা আছে। 90% বেনজলে কি কি থাকে, কত পার্সেন্ট? 50% বেনজলে কত পার্সেন্ট? কেমিস্ট্রির বেশ কিছু পড়া আছে যেগুলো মুখস্থ করতে হয়, তাহলে এই সংখ্যাগুলা একটু নোট খাতায় নোট করে করে পড়ে ফেলবা, এগুলা মুখস্থ টাইপের পড়া। এবার বেনজিন ও টলুইন প্রস্তুতি। প্রস্তুতি কি আসবে কি আসবে না, প্রস্তুতির বর্ণনা, সমীকরণ, মেকানিজম, চিত্র, এগুলা তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার বর্ণনা আকারে আসতো। বাট আমি তো পড়বো এমসিকিউ পরীক্ষা, তাহলে এমসিকিউ পরীক্ষার জন্য কি পড়বো? আমরা যেখানেই প্রস্তুতি দেখব সেখানে দেখবো এরকম কিছু নাম আছে, যেমন বেনজিন প্রস্তুতি 1 নাম্বার নামটা থেকে 2 নাম্বার নাম থেকে, এই নামগুলা হেডলাইনগুলো আগে পড়বো। কোশ্চেন হবে বেনজিন প্রস্তুত পদ্ধতি 9 কোনটা? ভিতর থেকে এমসিকিউ এর জন্য তিনটা জিনিস শুধু মুখস্থ করতে হবে। কি কি? তাপমাত্রা কত, যদি তাপমাত্রা থাকে সেটা পড়তে হবে, না থাকলে তো নাই। চাপ কত, অনেক সময় চাপ দেয়া থাকে সেটা পড়বো। বাট সবচেয়ে বেশি যেটা আসে ভাইয়া, প্রভাবকটার নাম কি? তাহলে আমরা এই তিনটা জিনিস যেখানে প্রস্তুতি দেখব, জাস্ট এই তিনটা জিনিস মুখস্থ করব, তাপমাত্রা, চাপ আর প্রভাবক। তাহলে এখানে তেমন কিছু বোঝানোর নাই, এই লাইনগুলো একটু পড়বা, নামগুলা আর ভিতর থেকে তাপমাত্রা, চাপ আর প্রভাবকগুলা। ঠিক আছে ভাইয়া? পরে বোঝানোর মতো পড়া আছে, এগুলো সব প্রস্তুতি। এখানে আছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগের গঠন নিয়ে যে তত্ত্বটা সেটা হচ্ছে হাকেল তত্ত্ব। তাহলে অ্যারোমেটিসিটি তত্ত্ব কে দিছে? হাকেল। কোশ্চেন এখানে একটাই, 4n+2। তাহলে এমসিকিউ, হাকেল নিয়ম অনুযায়ী অ্যারোমেটিক যৌগের ভিতরে কতটা পাই ইলেকট্রন থাকে? উত্তর হচ্ছে 4n+2। জাস্ট এতটুকু পারলেই হবে। দেন খেয়াল করো, এখানে 4n+2 এর কিছু মান আছে, যেমন এই যে 6টা, 10টা। এটা কিভাবে জানবো? 4n+2। তাহলে কোশ্চেন হবে হাকেল নিয়ম অনুযায়ী ন্যাপথলিনে কতটা পাই ইলেকট্রন থাকে? 4n+2 তো বুঝছি, বাট অপশনে থাকবে 3, 6, 10, 12, 14। এন এর মান পাইলেই তো আমরা 4n+2 হিসাব করতে পারবো, তাই না ভাইয়া?
n এর মান কিভাবে পাবো? মনে রাখবা যেই অ্যারোমেটিক যৌগের যতটা সার্কেল তার n এর মানও তত, কিন্তু শর্ত হচ্ছে সার্কেল মিনিমাম পঞ্চভুজ হইতে হবে, পঞ্চভুজ মিনিমাম বা তার বড়, তার কম হলে n এর মান 0। যেমন দেখো প্রথম যৌগটা এটা ত্রিভুজ সাইক্লোপ্রোপিনাইল, যেহেতু 5 এর কম তাহলে এইটা n এর মান 0। তাহলে 4n+2 তে আমি যদি n এর মান 0 বসাই আলটিমেটলি রেজাল্ট হবে 2। তাহলে এমসিকিউ হাকেল নিয়ম অনুযায়ী সাইক্লোপ্রোপিনাইলের কতটা পাই ইলেকট্রন? উত্তর হচ্ছে 2টা। বেনজিন, ন্যাপথলিন, ফিউরান এগুলো সবার, ন্যাপথলিন না সরি পিরিডিন, n হচ্ছে 1, কিন্তু ন্যাপথলিনে দেখো n হচ্ছে 2, কারণ 2টা সার্কেল। তাহলে 4n+2 তে n এর মান 2 বসাই দিলে রেজাল্ট হবে 10। বুঝা গেল? অ্যানথ্রাসিনের ক্ষেত্রে n এর মান হবে 3। তাহলে যারা বুঝছো ভাইয়া তুমি এই কোশ্চেনটার উত্তর দাও, দেখি পারো কিনা। যদি কোনো অ্যারোমেটিক যৌগের 5টা সার্কেল থাকে তাহলে তার ভিতরে কতটা পাই ইলেকট্রন থাকবে বলো? n এর মান 5 বলে দিছি আমি, তাহলে আলটিমেটলি 4n+2 কত হবে? চার পাঁচা 20 আর 2, তাহলে উত্তর হবে 22টা, লাস্টেরটা। তাহলে ভাই উল্টা কোশ্চেন আসতে পারে না? পাই ইলেকট্রন এতটা থাকলে সার্কেল কতটা? 4n+2 এর মান দিয়ে দিল, তাহলে n কত? এটার উত্তর দাও দেখি। যদি 30টা পাই ইলেকট্রন থাকে তাহলে ওই যৌগটার ভিতর সার্কেল কতটা বলো, দেখি পারো কিনা। কি হবে উত্তর এটা? ষাটটা, ইয়েস। কারণ 4n+2 এর মান হচ্ছে 30, তাহলে 4n হচ্ছে -2 মানে 28, n এর মান হচ্ছে 4 7 28, 7টা। ওকে, এগুলো আমরা বুঝলাম। আজকে লাস্ট পড়া 2.9 অ্যালিফেটিক অ্যারোমেটিকের পার্থক্য। শুরুতে এই যে পার্থক্যগুলো আছে এই পড়াগুলাই সেম বক্সের ভিতরে আছে, তাহলে আমরা পড়বো বক্স এবং সহজ, আমরা এক পাশ পড়বো। আমরা অ্যালিফেটিক মনে রাখবো, অ্যারোমেটিক হবে তার বিপরীত। তাহলে খেয়াল করে দেখো, অ্যালিফেটিকের বৈশিষ্ট্য মনে রাখতেছি, অ্যারোমেটিক দরকার নাই। অ্যালিফেটিক মানে মুক্ত শিকল, তাহলে অ্যারোমেটিক হচ্ছে বদ্ধ শিকল। অ্যালিফেটিক যৌগে কার্বনের পার্সেন্টেজ কম থাকে, অ্যারোমেটিকে বেশি থাকে। অ্যালিফেটিক যৌগ সম্পৃক্ত অসম্পৃক্ত উভয়ই হইতে পারে, বাট অ্যারোমেটিক জাস্ট অসম্পৃক্ত হইতে পারে। অ্যালিফেটিক যৌগ ব্রোমিন পরীক্ষায় বেয়ার পরীক্ষায় বর্ণ দূর করে, অ্যারোমেটিকটা করে না। অ্যালিফেটিক হ্যালাইড বেশি সক্রিয়, তাহলে অ্যারোমেটিকরা কম সক্রিয়। অ্যালিফেটিক হাইড্রোক্সি যৌগ অ্যালকোহল নিরপেক্ষ প্রকৃতির, আর অ্যারোমেটিক হাইড্রোক্সি যৌগ হচ্ছে ফেনল, ফেনলের বৈশিষ্ট্য অম্লধর্মী। তাহলে ভাই এক পাশ পারলে আরেক পাশ পারবো না? কোশ্চেন হবে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কোনটা বা নয় কোনটা। ওকে, তাহলে আজকের পড়া আমাদের এই বক্স পর্যন্তই থাকুক। জৈব রসায়ন বিশাল বড় চ্যাপ্টার, আরো পরে তোমাদের সাথে দেখা হবে। কেমিস্ট্রি একটু টাফ, শুরুতেই বলছিলাম, বাট কেমিস্ট্রি দেখে ভয় পাওয়া যাবে না। বারবার পড়লে আমরা ফাইনাল পরীক্ষায় কেমিস্ট্রিতে অবশ্যই 25-এর ভিতর 22-23 তুলে ফেলতে পারবো। ওকে, মাত্র তো শুরু, আস্তে আস্তে সব হবে। এবার তোমাদের কারো কোনো কোশ্চেন যদি থাকে, আমার পড়া আজকের মতো শেষ। যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা আমাকে করতে পারো। আছে কোনো কোশ্চেন? বলো, কোশ্চেন আছে থাকি না? আছে কোনো কোশ্চেন কারো? আল্লাহ, নাই? জৈব রসায়ন সম্পূর্ণ চ্যাপ্টার ফ্রি ক্লাস চাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন? পড়তে হবে ভাইয়া, ঠিক আছে? সামনের সময়টা তোমার লাইফে খুব গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট পরীক্ষার পর মাত্র পরীক্ষা শেষ করলাম, বাট এর মাঝখানে আরেকটা পরীক্ষা চলে আসতেছে। বাট চিন্তা করো ভাইয়া, তুমি যখন একটা ভালো জায়গায় চান্স পেয়ে যাবা, তোমার বাকি লাইফটা কিন্তু জাস্ট ওই অনুযায়ী চলবে। তুমি যদি মেডিকেলে চান্স পেয়ে যাও, তখন তুমি ডাক্তার হবা, ভবিষ্যৎ জীবনটা ডাক্তার হিসেবে শেষ করবা।
যদি অন্য কিছু হয় তাহলে অন্য কিছু। তার মানে এই সামনের যে 3-4টা মাস, এই 3-4টা মাস তোমার বাকি লাইফটা কিরকম হবে সেটা ঠিক করে দিবে। তাহলে এই সময়গুলা নষ্ট করো না, নষ্ট করো না এই সময়গুলা, ঠিক আছে? জাস্ট আমার কথা যদি বলি, আমি এসএসসি এইচএসসি দুইটা পরীক্ষাতেই অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট ছিলাম, কোনো গোল্ডেন এ প্লাস বা ওরকম কোনো কিছু ছিল না। বাট যখন ভর্তি পরীক্ষার সময় আসছে তখন খুব সিরিয়াস হয়ে গেছি, সিরিয়াসলি পড়াশোনা করছি, আল্লাহ ওই অনুযায়ী রেজাল্ট দিছে, আমি অ্যাভারেজ টাইপের স্টুডেন্ট হয়েও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে পারছি। সো এই সময়গুলো যদি কাজে লাগাও, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, আল্লাহ পরিশ্রমীদের সাহায্য করে, আল্লাহ অবশ্যই পরিশ্রমীদের সাথে আছে। তো সামনের সময়টা যদি উপযুক্ত ঠিকভাবে পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ দেখা হবে ঢাকা মেডিকেল কলেজে। ওকে, আর কোনো কথা আছে? ঠিক আছে, তাহলে ভাই আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে হয়তো অন্য কোনো ক্লাসে দেখা হতে পারে। আল্লাহ সবার মঙ্গল করুক। বেস্ট অফ লাক সবার জন্য। থ্যাংক ইউ।